নমস্কার, শুভ সন্ধ্যা। আজ বছরের শেষ দিনের আগের দিন না আজকে? হ্যাঁ। আজকে 2023-এর লাস্ট কফি উইথ জেডি। আজকের আমাদের গেস্ট দুজনেই খুব পুচকে পুচকে দুটো। একজন হচ্ছে আমাদের মডেল অ্যামাইরা রয়, আর আরেকজন হচ্ছে অঙ্কিতা ব্যানার্জি। দুজনের সঙ্গে আজকে আড্ডা হবে। দুজন আজকে মন খুলে কথা বলবে বলেছে, প্রচুর কথা বলবে এবং মন খুলে কথা বলবে। যাই হোক, প্রথমে অ্যামাইরা, তুই তোর পরিচয় দে, তোর নাম, কোথায় থাকিস, কি বৃত্তান্ত, সমস্ত কিছু। হ্যালো এভরিওয়ান, আমার নাম আমায়রা রয়, লিগ্যাল নেম শুভেচ্ছা, বাট ইন্ডাস্ট্রিতে সবাই আমায়রা নামেই চেনে। আমি আসছি কলকাতা ট্যাংরা থেকে, অ্যান্ড কারেন্টলি আমি কলেজ স্টুডেন্ট, আর বাই প্রফেশন আমি মডেল অ্যান্ড ডান্সার। হ্যালো, আমি অঙ্কিতা ব্যানার্জি, আমি বেলঘরিয়াতেই থাকি। আমি আপাতত তো এখন পড়াশোনাটাই করছি, মেকআপের কাজ শিখেছিলাম, মাঝখানে কয়েকদিন বেশ বিরতি নিয়েছিলাম, আবার মোটামুটি ভালোভাবেই এটার সাথে যুক্ত হওয়ার ইচ্ছে আছে। ইচ্ছে থাকলে হবে না, ইচ্ছে থাকলে এখান থেকে এক্ষুনি তুলে দেবো। না না, করবো একদম মন দিয়ে করবো। কাজ করতে হবে, দাঁড়াতে হবে। প্রতিটা বাবা মা যাতে, যেমন এখন বাড়িতে মেয়ে জন্ম হলে না, দিদিমা দাদু, পাশের বাড়ির কাকু, পাশের বাড়ির মেসোমশাই, ওই বাড়ির মাসিমা, এদের দেখবি তোমার বাড়িতে মেয়ে হয়েছে। মেয়ে হলে যাতে মানুষ বলে তোমার ঘরে মেয়ে হয়েছে। আমরা যদি আমাদের পরিবারকে বেটার কিছু দিতে পারি, ভালো কিছু দিতে পারি, তবেই আগামী প্রজন্ম মেয়েকে অলওয়েজ একটা দারুণ অ্যাকসেপ্টেন্স দেবে। যাই হোক, অঙ্কিত পাল লিখেছে হাই হাই অঙ্কিত। আকাশ দাস লিখেছে আমি কবে জায়গা পাবো স্যার? অবশ্যই জায়গা পাবি, নতুন বছরটায় আসিস তুই। অঙ্কিত পাল, অ্যামাইরা তোমার রিয়েল নাম কি? শুভেচ্ছা রয়। ঠিক আছে, শুনে নিয়েছিস, শুভেচ্ছা রয়। তোর আবার কিছু নাম টাম আছে নাকি? না, একটাই নাম। তোর নাম একটাই আছে? না, বাড়ির নাম তো কিছু আছে। হ্যাঁ, ডাকনাম তুলি। তুলি? গলু না? আচ্ছা। তৃষ্ণা পাল লিখেছে হাই। এবার প্রথম অ্যামাইরার কাছে আসি। অ্যামাইরা, কতদিন এই প্রফেশনে তুই এসেছিস আর কিভাবে শুরু করেছিস ক্যামেরার দিকে তাকিয়ে? শুরুটা খুবই ইন্টারেস্টিং, কারণ শুরু যার হাত ধরে হয়েছে তিনি আমার সামনেই বসে আছেন। সত্যি? হ্যাঁ, কেন কি? এটা আমি জানতাম না কিন্তু। তুমি জানতে না, আমি জানি। আমি আজকে এটা মেন এটাই বলবো বলেই আমি মেনলি ভেবে এসেছিলাম যেটা দিয়ে শুরু করব। বসন্ত উৎসব, আমার যখন বয়স, এখন আমি 19+, তখন আমি 15+। প্রথম আসি আমার এক দিদি, সেও মডেল, স্মৃতি নামে, হয়তো চেনো। স্মৃতি কি? স্মৃতি টাইটেলটা ভুলে গেছে আর কি, স্মৃতি নামে। ও এসেছিল বসন্ত উৎসবে তোমার ওই পার্টিসিপেট করতে ওখানে। ও যে মেকআপ আর্টিস্টের কাছে সাজতো, তার একজন অ্যাসিস্ট্যান্ট এসেছিলেন, তার একটা মডেল দরকার ছিল আর্জেন্ট। সেই দিনকেই, আগের দিনকে রাত্রিবেলা আমাকে বলা হয়। আমি তার আগে মডেলিং এর কি বিষয় বৃত্তান্ত কিচ্ছু জানতাম না। সেখানে আসি, তোমার সাথে দেখা হয়েছিল, তখন আমি অনেকটাই ছোট। এটা কোন সাল বলতে পারবি? 4 বছর আগে, তুমি কাউন্ট করো, এটা 2019 এ, লকডাউনের আগের বছর। আসি, ওখানে পার্টিসিপেট করে তোমার সাথে দেখা হয়েছিল। তুমি হয়তো তখন, মানে তখন তো কেউই চিনতে না আমাকে, অনেক সাথে তোমার দেখা হয়েছিল। তুমি তখন একবার আমাকে দেখে বলেছিলে যে তুই চেষ্টা কর, তুই আরো এগাতে পারবি। সত্যি বলেছিলাম? সত্যি বলেছিলে। ভেরি গুড। আর সেখানে আরো অনেককে তো দেখি, ওটাই ফার্স্ট আমার স্টেপ মডেলিং এর দিকে। দেখে আমার ইচ্ছা হয় যে এরা যখন পারছে আমি কেন পারবো না। অনেককে দেখেছিলাম, সেখান থেকে আমার ফার্স্ট ইচ্ছাটা গ্রো করে যে আমি এই ফিল্ডে গাবো। তারপরে তোমার যে মানে গ্রুপ ছিল SMPI, সেই SMWC, ওই গ্রুপটাতে আমি জয়েন করি। আর ওই গ্রুপেতে আমি আমার নর্মালি ফটো ফোনে ক্লিক করে, আমি যে ছোট থেকে খুবই ক্যামেরা প্রেমী। আমার মামা ফটোগ্রাফার ছিলেন আগে, এখন অন্য প্রফেশনে। তো আমি ক্যামেরা খুবই প্রেমী, তো ফোনে ফটো তুলে পোস্ট করেছিলাম। ওই গ্রুপ থেকে আমার কাছে প্রথম শুরু স্বরূপ ব্যানার্জি বলে একজন ফটোগ্রাফার। স্বরূপ দাকে সত্যি আমি খুবই থ্যাঙ্কফুল। তখন আমি কিছু জানি না, উনি আমাকে হাতে ধরে তৈরি করেছিলেন। ওনার হাত দিয়ে শুরু, তো ওখান থেকে স্টার্ট হয়। তার তোলা ছবি আমি আবার ওই গ্রুপেই পোস্ট করি, সেখান থেকে আরো অন্য ফটোগ্রাফার আসে। তো আমার শুরু সেই গ্রুপ থেকেই, মানে তোমার থেকেই। এইভাবে আমার এইখানে আসা। আমি জানতাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। যে এটা ভেবে ভালো লাগে যে এই প্রফেশনে আমার দ্বারা কারোর
1% উপকার হয়েছে। কেউ ভেবে না এটা স্ক্রিপ্টেড, এটা পুরো সত্যি ঘটনা। মানে যদি চেক করে পোস্ট সেই সালের গিয়ে দেখতে পাবে যে ছিল পোস্টটা। আর আজকের ডেটে এখন আমি বলছি আমার ভালো লাগছে যে আমি ওর সামনে বসে আছি, কারণ সত্যি ও এই মুহূর্তের একটা খুব ভালো পপুলারিটি নিয়ে মা দুর্গার আশীর্বাদে খুব ভালো এগোচ্ছে। মানে 2019 সালে তোর ডেবিউ। এবার তোর কাছে আসি, তুই এই প্রফেশনে কবে এসেছিস, কিভাবে এসেছিস? আমি 2022-এর প্রথমে আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি কাজটা শিখি, মানে কোনটা, মেকআপটা? মেকআপটা। আচ্ছা। মায়ের খুব ইচ্ছে ছিল, তো যথারীতি কাজটা শিখলাম। তো আমার ভীষণ ভালো বন্ধু হচ্ছে কোয়েলদি। আরে বাবা রে। আমরা মানে দুজনে যত রকমের যা কিছু সব একসাথে আর কি, এরকম একটা হয়। এখন সে কাজে ব্যস্ত, একটু ছাড়াছাড়ি ভাব হয়ে গেছে, ছাড়াছাড়ি না, মানুষ ব্যস্ততার কিন্তু জন্য সবসময় যোগাযোগ রাখতে পারে না। কথা কম হয়, হলেও মানে বন্ধুত্বটা একই জায়গায় আছে। যাই হোক, তো আমাকে প্রথম কোয়েলদি এরকম বলে 2022-এ যে 777 দুর্গার যেটা মা দুর্গা লাইভ ইভেন্ট যেটা, ওটাতে প্রথম ওটাতে আমরা দুজনে আসি, অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কাজ করি। তুই মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ হ্যাঁ। করেছিস, তুই সাজিয়েছিলি কাকে? সাজিয়েছিলাম সেটা মানে এমনি নন প্রফেশনাল মডেল একটা, আমার এক পরিচিত দিদি। মানে যে বছর আমাদের 777 হয়েছিল, মানে বিশাল লাইন হয়েছিল। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ। তুই তো সে বছর আসিসনি মনে না? আমার এক্সাম ছিল। এক্সাম ছিল। তো সে বছর একজন স্ট্রিট ফটোগ্রাফার আমাদের ছবি তোলেন, এবং আমার মডেলের কোয়েলদির মডেলের আমাদের 4 জনের ছবি খবরের কাগজে বেরোয়। তো সেটা মানে কি বলবো। আচ্ছা, আমি ছবিটা পোস্ট করেছিলাম, তুই আবার তার নিচে কিছু লিখেওছিলি, হ্যাঁ তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। তো সেখান থেকে এই কাজটার উপর একটা ভালোবাসা, তোমার কাছে তো মানে কি বলবো, তোমার উপরে ভালোবাসার মানে বন্যা বয়ে গেছিল বাইরে। মানে প্রচন্ড রকমের শ্রদ্ধা সম্মান সবকিছু যদি কাউকে করি সেটা তুমি। ভীষণ ভালো লাগে তোমার Thank you, কাছে thank you. আসতে, তোমার সাথে থাকতে ভীষণ ভালো লাগে, মানে অনেক কিছু না শেখা যায়, জানো তো। যাক, আজ কিন্তু আমাকে সাজিয়েছে। আজকে রুমাদি বাড়িতে নেই, আমরা 4 তারিখে একটু জগন্নাথ দেবকে পুজো দিতে যাচ্ছি আমাদের এই ফ্যাশন ইন্ডাস্ট্রির নামে, এবং আমি সেদিন বাবাকে মানত করতে যাচ্ছি। আমার রিসেন্ট যে ঘটনাটা ঘটেছিল, যে বারবারই বলি নিজেকে প্রমোট করার জন্য, সেটা হলো আমি জেল খেটে এসেছি 15 দিন। তো সেটাতে আমি জেলের মধ্যে বসে বলেছিলাম, বাবা আমাকে বার করে দাও, আমি তোমাকে গিয়ে দণ্ডি কেটে পুজো দেবো। তো ওই গরমের মধ্যে আমি জুলাই মাসের 3 তারিখে মন্দিরে দণ্ডি কেটেছিলাম, ওই 21টা সিঁড়িতে। আমার স্মার্ট ওয়াচ তখন দেখাচ্ছিল আমার কি বলে বিপি, তো বিপি দেখায়, তো বিপি 530 তে চলে গেছিল। কিন্তু বিশ্বাস কর আমার এতটুকু কষ্ট হয়নি। আমার বিপি দেখাচ্ছে, আমার রুমা বলছে কি গো কি গো কি গো, হার্টবিট, কিন্তু আমার এতটুকু কষ্ট হয়নি। তো আগামী 4 তারিখে জগন্নাথ দেবের কাছে যাচ্ছি, ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্যই যাচ্ছি, যে বাবা আমি এতগুলো ছেলে মেয়ের দায়িত্ব নিয়ে বসে আছি, আমি যেটা করতে চাইছি যেন এদের জন্য করতে পারি, তার জন্য আমাকে শক্তি দাও, সমস্ত অশুভ শক্তির থেকে লড়াই করার আমাকে ক্ষমতা দাও। আমি লড়াই করেই এগোতে চাই। আমি চাই না যে আমার শত্রুরা আমার কাছে আত্মসমর্পণ করুক, আমি চাই না আমার শত্রুরা আমার সাথে এসে বন্ধুত্ব করে তারা শত্রুতা থেকে সরে যাক, কারণ শত্রুতা থাকলেই এনার্জি আসে কাজ করার, কম্পিটিশন আসে একটা। তো যাই হোক, এবার এই একটুখানি ইয়েগুলো কমেন্টস গুলো পড়তো আমরা। শিওর। তারপরেরটা পর, তৃষ্ণা পালেরটা হয়েছে, তারপরে প্রীতম চক্রবর্তী। আমার তো অলমোস্ট সব ডেটেই কাজ আছে গো, মনটা খারাপ হয়ে গেল। ভগবানকে বলি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা দিন এমন হোক তারা শুধু কাজই করুক, তারা যাতে নাওয়া খাওয়ার স্নান করার সময় না পায়, শুধু কাজই করে। এটার জন্যই লড়ছি, আর নিঃস্বার্থভাবে লড়ছি, পাশে কাউকে না নিয়ে লড়ছি। তারপরে রাবেয়া মন্ডল, হাই। হ্যালো। প্রীতম চক্রবর্তী কি লেগেছে? বসন্ত উৎসবেও হবে না। শোন, ভগবান চাইলে প্রীতম বসন্ত উৎসবে 2 দিন বসন্ত উৎসব, ঠিক বসন্ত উৎসবে হবে।
বসন্ত উৎসব আমাদের প্রত্যেকটা মানুষের কাছে একটা এমন প্ল্যাটফর্ম যেখান থেকে কেউ কখনো এখনো অবধি খারাপ কিছু পায়নি। আমি প্রমাণ। এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রি, আজকে যারা আমার শত্রু, আজকে যারা আমার মিত্র, আজকে যারা সারাদিন আমাকে নিয়ে আলোচনা করে, প্রতিটা লোক এই বসন্ত উৎসব থেকেই তাদের প্রমোট। অঙ্কিতা, বল। এখনো অবধি তোর করা বেস্ট কাজ কোনটা? আমার তো সবচেয়ে মেমোরেবল ওইটাই ছিল, মা দুর্গার ইভেন্টে যেটা করেছিলাম। তুই এই র্যালিতে হেঁটেছিলি? হ্যাঁ। কষ্ট পেয়েছিলি গরমে? কষ্টটা না আর কষ্ট থাকেনি, যখন মানে নিজের ছবিটা দেখেছিলাম খবরের কাগজে, এটা মানে অস্বাভাবিক আনন্দের জায়গা তৈরি হয়েছিল। মানে প্রথম ওরকম কিছু পাওয়া, আর সেটাও এইভাবে, এইভাবে। মানে ভাবার বাইরে। বাড়ির লোক তো খুব খুশি হয়েছিল। যাই হোক, তারপরে তোর কুইট করাটা উচিত হয়নি, আমি জানতাম না বলে, তাহলে তোকে মারতে মারতেই নিয়ে আসতাম। তারপর পরীক্ষা ছিল, Comment এসেছে এগুলো দাদা। ছিল। পর। ডিজে আর ডি রজত, হ্যালো দাদা, হাউ আর ইউ? খুব ভালো আছি। এখন তো ওর এখন হেভি ডিমান্ড চলছে, এই ডিজে আর ডি রজত খুব বড় একজন ডিজে। ও সামনের মাসে আসছে আমার লাইভে, এবং এটাও আমার ভালো লাগা যে আমি একটা খুব সাধারণ মানুষ, বাট তবুও আমার এই লাইভটা মানুষের কাছে এতটাই পপুলার যে মানুষ আমার লাইভে আসার জন্য অপেক্ষা করে। আর আমারও খুব ভালো লাগে যখন ওই ধরনের মানুষ, সমস্ত বড় বড় মানুষদের সামনে আমার মতন একটা বেগুন কি বলে, আমার মতন একটা বেগুন মানুষ, তাদেরকে সামনে বসে ইন্টারভিউ করি। আর কি, ছোটবেলাতে থেকে ইচ্ছে ছিল, যখন সিএনএন বিবিসি, তোরা জানিস না, তোর মা জানে, সিএনএন ছিল মনে, যে সিএনএন চ্যানেল, বিবিসি চ্যানেল, যখন অ্যাঙ্কারিং করতে দেখতাম না, তখন আমার মনে হতো আমিও কখনো করব। যখন এই কফি উইথ কারণ হতো, তখনও মনে হতো যে আমিও কখনো এরকম বসে করব। সুতরাং একটাই কথা, সময় লাগে, যে কোনো ভালো কাজ পর্যন্ত পৌঁছতে সময় লাগে, বাট হয়। খারাপটা বেশি দিন স্টেবল করে না, একটা নির্দিষ্ট সময়ের পরে তারা মুখ থুবড়ে পড়ে, বাট ভালোটা কিন্তু দেরি করে হলেও হয়। এবার বলি, তুই বল আমেরা, তোর এখনো অবধি বেস্ট কাজ? আমার কাছে অ্যাকচুয়ালি আমার সব কাজই বেস্ট। ভেরি গুড, ভেরি গুড, এটা কনফিডেন্স, গুড। মানে তার মধ্যেও স্পেশাল কিছু? স্পেশাল বলতে রিসেন্ট একটা গেল আগমনী শুট তোমার সাথে, তোমার এখানে করেছিলাম। ওই কাজটা বিশেষ মানে মেকআপ আর্টিস্টের জন্য অবশ্যই আমার লুকটা খুব ভালো লেগেছিল। আর আমি বললাম না, আমি আসলে তোমাকে জানানো হয়নি, ব্রাইডালে খুব একটা তো মানে স্লিম মডেল নেয় না, আমার কারণও আছে। কারণটা বলি, মানে সবার মেকআপ আর্টিস্টদের বক্তব্য যে রোগা মুখে নাকি সাজালে ব্রাইডাল নাকি ফুটবে না বা স্পেস পাওয়া যায় না, জানি না সত্যি কি না, কিন্তু আগমনী শুট বলুন, দুর্গা সাজতে হলেও যথেষ্ট হেভি মেকআপ করতে হয়। তো সেই শুটেতেও অনেকটাই ভালো লাগছিল। আশা করি, আমার কাছে তুমি সবসময় ভালো, যাই হোক, তো আশা করি ভালো লাগছিল। তো আমার মনে হয় না, জানি না কবে পারসেপশনটা চেঞ্জ হবে, কিন্তু আমার মনে হয় যে আজকে যদি কোনো রিয়েল ব্রাইড হয় আমার মতন ফিগারে, তাকে সাজাতে হবে। তো যদি মোয়ারা ঠিকই করে নেয় যে আমি সবসময় একজন চাবি মডেলকে নিয়েই কাজ করব, দেন তার ফেসে কন্ট্রোল করব। তো উচিত মাঝে মাঝে চ্যালেঞ্জ নেওয়া নিজেদের কাছেও, যে হ্যাঁ রোগা মডেলকে সাজিয়ে দেখি না ব্রাইডাল কেমন লাগে। তো সেই জন্যই আমার ওই কাজটা ভালো লাগতো। কে বললো এটা হচ্ছে মডেলিং ফিগার? এই ফিগারটা তৈরি করার জন্য লোকে লাখ লাখ টাকা খরচা করে, আর তোকে এটা ভগবান দিয়ে পাঠিয়েছেন, রোগা না। অনেকের পারসেপশন, মানে অনেকেই বলে কিছু নেই, তুই যেটা, তুই দি বেস্ট, তুই সেটাতেই বেস্ট। ভগবান তো সবাইকে আলাদা কিছু দিয়ে পাঠাবে, তবেই না গিয়ে মানুষকে মনে রাখবে। তোরা দুজন দুটো কনসেপ্টের বসে আছিস, ও চাবি, তুই রোগা, নিজেকে বলছিস, বাট দুজনেই সুন্দরী। দুজনকে দেখেই রাস্তার ছেলেরা কিন্তু টুই টুই করে তাকায়, তাই তো? এক্ষুনি যদি আসে, কি বলে আমাদের, কি নাম জানো, আমাদের সন্দীপদা যদি আসে, তাহলে সন্দীপদা লিখবে এক্ষুনি যে দুয়ারে সুন্দরী, জেডির লাইভে দুয়ারে সুন্দরী। সোনাই মালাকার, গত সপ্তাহের আজকের দিনে সোনাই মালাকারের লাইভ ছিল। গুড ইভিনিং দাদা, হ্যালো বিউটিফুল লেডিস, হ্যালো। গত সপ্তাহের আজকের দিনে সোনাই মালাকার ছিল। ও থাকে হচ্ছে আসাম না শিলচর না শিলং, যেন ওই দিকটা থাকে। ও লাইভ করেছিল, বাবা বিশাল পপুলার লাইভ হয়েছিল ওটা। যাই হোক, ওইটাই তোর এখনো অবধি
মানে আমার কাছে সবচেয়ে বেস্ট মোটামুটি ভালো। এখনো অবধি তুই কত কাজ করেছিস এখনো অবধি টোটাল সব রকম কনসেপ্ট মিলিয়ে? ডেজ, শুটে ডেজ, মানে এক কত দিন ধরে তুই শুট করেছিস, কটা শুট করেছিস এখনো অবধি, তাও এভারেজ? আমি গুনিনি আসলে, তাও এভারেজ বল না। প্রতি মাসে তো যদি প্রতি মাসে 12-14টা কাজ করেই থাকি, তো বাহ, এবার বাহ। 4 বছর ধরে কাজ করছি, মানে যেই বছরে কেউ, মানে অনেকেই বলতো 15 বছর বয়সে কারো স্টার্টিং হয় না, স্টার্টিংটাই হয় হয়তো এখন যে এজটা আছে এই এজ থেকে, কিন্তু আমি অনেকটা আগে থেকে টাইম পেয়েছি, তার জন্য আমি ভগবানের কাছে গ্রেটফুল, আর সবচেয়ে বেশি গ্রেটফুল আমার মা বাবার কাছে। বাহ, বিহাইন্ড দ্য লেন্স তোর আমার মা তো বসে ভীষণ আছে, supportive, ভীষণ ভীষণ। বিহাইন্ড দ্য লেন্স মা বসে আছে। তো কেন কি আমি যখন ছোট ছিলাম তখন আমার পক্ষে তো একা যাওয়া সম্ভব নয়, স্টুডিওতে 4-5 ঘন্টা যখন কাজ করতাম আমার মা গ্রিন রুমে বসে ওয়েট করতো, বাহ, যেটা কেউ বাহ। করে না সাধারণত। আর এখন এসেও এই যুগে এসেও অনেক বাড়ি থেকে সাপোর্ট করে না, খুব খারাপ ভাবে না, কিন্তু আমার বাবা আমার মা অলওয়েজ সাপোর্টিভ ছিল, বাহ। আমার রিলেটিভসরাও সাপোর্টিভ, মানে আমি কোনো দিক দিয়ে না আমার নিজের দিক থেকে নেগেটিভ ভাইবস পাইনি। আমার লোকালিটিস যারা থাকে আমার সবাই আমাকে খুব সাপোর্ট করেছে। তো এটার জন্য আমি ভগবানের কাছে খুবই গ্রেটফুল যে আমাকে রাস্তায় বাধা হয়ে, হেটার্স তো থাকবেই, কিন্তু আমার নিজের লোকের একেবারেই বাধা হয়ে দাঁড়ায়নি। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, যে প্রতিটা পরিবারকে বলছি যে অ্যামাইরার বাবা মায়ের মতন যাতে সবাই তার বাচ্চাকে সাপোর্ট করুন, একটু এগিয়ে দিন, সাথে যান, সাথে যান। যদি সাথে না যেতে পারেন তাহলে বিশ্বাসটা ফোল্ডিং করে দিয়ে দিন, এইটা তোমার কাছে আমার রইলো মা বাবা, মা তোর কাছে এটা আমার বিশ্বাস রইলো, এটাকে তুই ক্যালকুলেট করে অনেকে আছে এখন বাড়িতে না জানিয়ে শুট করে, আমার এটা খুব পছন্দ না একেবারেই, জানিয়ে করুক, কেন কি আমি তো ক্রাইম করছি না, কেন লুকিয়ে একদম, করব, একদম, কেন একদম। লুকিয়ে করব? মানুষকে আনন্দ দেওয়ার কাজ করি আমরা, মানুষকে আমরা আমরা সমাজকে ব্যালেন্স করি। আমাদের ছবি দেখে, আমাদের ছবির জন্য এই ফোনটার দাম, আমাদের ছবি না থাকলে এই ফোনটার কোনো দাম নেই, তাই তো? এটাই মেকআপ আর্টিস্টের কাজ, যে একটা মডেলকে সুন্দর করে সাজাবে, প্রেজেন্টেবল করবে, এবং সেটা সামনে আসবে এবং সেটা দেখে আমরা দেখব। যাই হোক, এবার অঙ্কিতার কাছে আসি। অঙ্কিতা, তুই তুই এখন অব্দি কটা কাজ করেছিস মোটামুটি এভারেজ? করেছি তো মোটামুটি বেশ কিছু কাজ করেছি। তাও এভারেজ কটা? কটা কেটে যায়নি তো? ওভাবে তো কাউন্ট করা হয়নি, এভারেজ 10, 15, 20? বেশিই হবে তাও, বাহ, বাহ, বাহ। তার বেশিই হবে। এটাই আমাদের সফলতা, এটাই জানতে চাইছি। যাই হোক, 2024 দুজনের ক্ষেত্রেই মারাত্মক ব্রাইট ভাবে আসছে, চুটিয়ে কাজ করতে হবে, একদম। নিজের জন্য না, পরিবারের জন্য। পরিবারকে খুশি করতে সবাই চায়, সামনের বছর পরিবারকে খুশি কর, পরিবারকে খুশি করলে ওই ভাইবসে নিজেরাই খুশি হব আমরা, আর আমার এটা বিশ্বাস। আর আরেকবার ওকে বলি, 2015 বছর বয়সে যখন ও কাজ শুরু করেছিল তখনও যে ক্যাটাগরির মানে ফিগার মেনটেন করেছিল, আজকের ডেটেও ওর ফিগারটা এটা মেনটেন আছে, এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওনা, এটা কিন্তু পাওনা। আর অরিজিনাল মডেল ফিগার এইটাই, তুই সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেন্স পাবি। ইনস্টাগ্রামে রেগুলার ছবি পোস্ট করবি, কোনো না কোনো দিন দেখবি তোর কাছে একদিন একটা বড় ফটোগ্রাফারের ডাক আসবে, ঠিক আছে? আপনাকেও বলছি, কখনো 1%ও নেগেটিভ ভাববেন না, আমাকে সঙ্গে সঙ্গে একটা কল করবি, আমি সব রকম ব্যবস্থা করে দেবো। পাসপোর্ট আছে? পাসপোর্ট করা থেকে, পাসপোর্টটা আগামী 15 দিনের মধ্যে আমাকে রাত্রিবেলা খুঁচিয়ে আমাকে দিয়ে পাসপোর্টটা করিয়ে নিবি। তোর বাড়িটা কোথায় জানো? ট্যাংরা। ট্যাংরা। তোর বাড়ি থেকে পাসপোর্ট অফিস কতটা, মানে হসপিটাল কতটা? কতটা হবে মা? 7-8 কিলোমিটার। রুবি হসপিটাল চিনিস তো? হ্যাঁ, হ্যাঁ। রুবি হসপিটালের পাশের বিল্ডিংটা হচ্ছে পাসপোর্ট অফিস। আচ্ছা। রাত্রিবেলা আমাকে 11টা 11:30টায় ফোন করবি, আমি তোর পাসপোর্ট ফিল আপ করে দেবো, আমি তোর পাসপোর্টটা ফিল আপ করে দেবো। তোর ডেবিট কার্ড আছে, মানে ইউপিআই আছে? হ্যাঁ। ইউপিআই তে তোর ফর্ম ফিল আপ করতে তোর লাগবে হচ্ছে, মানে পাসপোর্ট করতে কত টাকা লাগে জানিস? মাত্র 1512 টাকা লাগে, 1512 টাকা লাগে। পাসপোর্টটা করে অপেক্ষা কর, আমি তোকে বলছি তুই যেভাবে এগোচ্ছিস ফট করে তোর একটা ডাক চলে আসবে। আমাদের এখানে আমি একদিন একটা স্বপ্ন দেখেছিলাম, আমি প্রতি বছরই নতুন নতুন কিছু কাজ করতাম আগে, মানে রুমা দিয়ে আগে খুব ভালো করে সাজাতো।
একটা কমেন্টস যদি করে দিবাকর দাস। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। বলো, জল দিতে বলো। জল কফি দুটো দিতে বলো। হ্যাঁ, কি বলছিস? ইয়ে কি বলে, পাসপোর্টটা করে নিবি, পাসপোর্টটা করে নিবি। তুমি কি স্বপ্ন দেখেছিলে? হ্যাঁ, আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে দুর্গাপুজোর আগে একটা আগমনী শুট করছি, আর রুমাদি একটা মা দুর্গার শরীরে মাটি মাখাচ্ছে। 4টার সময় ঘুম ভেঙে গেছে, বাচ্চা বেলায় শুনেছি যে ভোরের স্বপ্ন সত্যি ভোরের স্বপ্ন হয়। সত্যি হয়, আর ঘুমিয়ে পড়লে নাকি স্বপ্ন আর মেলে না। উঠে পড়েছি, উঠে পড়েই সঙ্গে সঙ্গে স্ক্রিনের সামনে এসে বসে পড়েছি। বসে পড়ে দেখছি যে মাটি দিয়ে তৈরি দুর্গা। খুঁজে পাচ্ছি কিন্তু যেটা মাথার মধ্যে আসছে সেটা খুঁজে পাচ্ছি না। কি অদ্ভুত ব্যাপার। সেদিন ছিল শুক্রবার, শনিবার দিন কালীঘাট থেকে আমরা ইয়েতে যাই, মলে যাই। সেখানে সাউথ সিটি মলে গিয়ে একটা মেয়ের পেছনটা দেখতে পাই। সে বন্ধুদের জন্য খাবারটা নিয়ে এসে ওখানে রাখে, তার পেছনটা দেখে আমি অপেক্ষা করছি মেয়েটা কখন সামনের দিকে ঘুরবে। মেয়েটা যখন জাস্ট সাইড ঘুরলো, আমি উঠে গেলাম। উঠে গিয়ে মেয়েটাকে বললাম, হ্যাঁ রে, আমি না তোকে দুর্গা সাজাতে চাই, সাজবি? ফাইল করে তাকিয়ে আছে, তাকিয়ে থেকে বলছে, মানে কেউ কি এরকম টাইপের কথা তো বলে না। সেটাই অবাক হয়ে তার যাবে। মধ্যে ওই আমার একটা যে ড্রেস কোড আছে না, ড্রেস কোডটার জন্য প্রথমে আমাকে লোকে একটু জোকার ফোকারও ভাবে যে এটা কি রে বাবা, এটা ধুতি পাঞ্জাবি পরার লোক মলের মধ্যে কি করছে, অনেক সময় হয়। তো আমার আবার সেটা ভালোই লাগে। এটা আভিজাত্য, যতই বলো না কেন। আমার ভালোই লাগে, আমার ধুতি পাঞ্জাবি না পরলে আবার নিজেকে আনফিট লাগে। হ্যাঁ, এটা ইউনিক একটা জিনিস। দারুণ লাগে। ওটা আনফিট লাগে কেমন ধুতি পাঞ্জাবি না পরলে। মনে কেউ দেখছে না আমাকে। তোমাকে এভাবে দেখে অভ্যস্ত, তুমি এখন শুট পড়লে আমরা একটা অদ্ভুত ভাববো। সত্যি তাই। তো তারপরে এবার মেয়েটাকে আমি বললাম, মেয়েটা বলছে আমার না এটা জীবনের একটা স্বপ্ন, আমি মডেলিং করব। দেন মেয়েটাকে আমার ফোন নাম্বার দিলাম। মেয়েটা রাত্রিবেলা ফোন করলো, সেটা ছিল হচ্ছে শনিবার। রবিবার দিন বাদ দিয়ে সোমবার দিন সকালবেলা মেয়েটা আমার বাড়িতে এসে পৌঁছলো ঠিক ডট 8টা। এই দরজাটা খুললাম ডট 8টা, 7:05 যে মেট্রোটা, ফার্স্ট মেট্রোটাতে উঠে ও এসছে। ওকে আমি কনসেপ্ট ওকে আমি কিচ্ছু বলিনি। মেয়েটা এখানে আসে, মেয়েটাকে এই ঘরে রুমাদির যে স্টুডেন্টরা ছিল 7 জন মিলে ওর গায়ে মাটি মাখায়, পুরো নিউট করে। শুধুমাত্র আমি যেটা করে দিয়েছিলাম সেটা হলো সুতির কাপড় দিয়ে ওকে র্যাপ করে দিয়েছিলাম, আপার আর লোয়ারটা র্যাপ করে দিয়েছিলাম, করে দিয়ে ওর গায়ে পুরো মাটি মাখানো হয়। প্রথম মাটির কনসেপ্টে মা দুর্গা। আমাদের চল যায়নি, ও কোথায়? এই জল খাও। ঠিক আছে, তো সেখানে ও এসে কি করে, ওকে আমরা এইখানে দাঁড়িয়ে অনেক বড় বড় ফটোগ্রাফার যারা আজকে বিশাল লেভেলে পৌঁছে গেছে, সেই মানুষগুলো ওই মা দুর্গার শ্যুটটা করে। সকাল 9টা থেকে রাত্রি 10:30 অবধি মেয়েটা গায়ে মাটি মাখা অবস্থায়, এই দুটো এসি চলেছে ঘরে, নন স্টপ দাঁড়িয়ে পোজ দিয়ে গেছে। ওইটা প্রথমে করা হয়, তারপরে শাড়ি পরেই করেছে। গঙ্গাধারে নিয়ে গিয়ে শুট করেছি সারাটা দিন। মেয়েটার মধ্যে মা দুর্গা স্বয়ং চেপে গেছিলেন। সেই দিনকে আমি মেয়েটাকে বলেছিলাম, তুই না তোর লিমিট স্কাই, তুই অনেক ওপরে যাবি, তুই মৃত্যুর আগের দিন অবধি কাজ করবি। বিশ্বাস করবি না, ফোনটা খোলা, আমি লাইভ শেষ হয়ে গেলে লিখবি রিতমভারা সরকার, ইনস্টাগ্রামে গিয়ে দেখবি রিতমভারা সরকারকে, দেখবি আমাদের এখানে করা কাজ দেখবি। আজকের ডেটে সে দুবাই চলে গেছে, দুবাইতে রয়েছে। এটা আমার কাছে সত্যি একটা অনেক বড় পাওনা। সবাইকে তো দেখতে পাই না, দেখ যারা যারা আমার কাছ থেকে কাজ করে গেছে তাদের প্রোফাইলে গিয়ে যদি আমাদের যেমন গ্রুপ ইয়ের মধ্যে রয়েছে, আমাদের পেজের মধ্যে রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করলে দেখা যায়। সব সময় তো সময় হয় না, কিন্তু রিতমভারা এমন লেভেলে পৌঁছে গেছে, অনেক দূর চলে গেছে। ওরও তাই, ওরও পাসপোর্টটাও আমি তৈরি করে দিয়েছিলাম। আমার এখানে বসে এই কম্পিউটারে বসে পাসপোর্টটা তৈরি করে দিয়েছিলাম। যাই হোক, পড়তো কমেন্টস পড়। Hashtag Ushita. Hello JD, looking superb as always. Both are looking so beautiful. Thank you. থ্যাংক ইউ। তার আগে পৃথা ব্যানার্জি, গুড ইভিনিং এভরিওয়ান। এই পৃথা সব জায়গায় মানে শেয়ার করেছিস তো? তারপরে বিশ্বাস অমল মুয়া, শুভ সন্ধ্যা। কি রে পড়।
ও আচ্ছা আচ্ছা, হ্যাশট্যাগ অর্ষিতাটা পড়ো। কোনটা বলো তো না? হ্যাশট্যাগ অর্ষিতা। আমাদের লাইফটা মনে পড়ে যাচ্ছে, কি সুন্দর একটা ইভিনিং কাটিয়েছিলাম তোমাদের সাথে। জানো জেডি, আমার ফ্রেন্ডরা সবাই বলেছে যে ইউ আর ভেরি ডিসেন্ট অ্যান্ড আ ওয়ান্ডারফুল পারসন। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর আর তুমিও? আমার কাছে আসেনি। তুমিও এই যে হ্যাশট্যাগ, এরপর আর আমার রিফ্রেশ কাছে ওটা আসেনি। ব্যাক করে আবার খোলো। এইখানটা লাইভের মধ্যে ক্লিক করলেই হবে। যাই হোক, তারপরে বলি, সেটা হলো বাড়িতে ডগি দিতে সমর্পিতা দি, থ্যাংক ইউ। আমার একটা দিদি আচ্ছা, কলেজ। তিনটেই লাভ সাইড দিয়েছে, তার মধ্যে একটা আমি নিয়ে নিলাম। তোর সাথে আমার আলাপ ওখানে, তোর সাথে আলাপ আমার ওখানে। আচ্ছা, এই যে আইটা ক্লাব সম্বন্ধে জানতে চাইছি যে এই যে আইটা ক্লাবের এই যে আমার যে কাজটা, তোরা তো অনেক জায়গায় কাজ করিস, অনেক জায়গায় মিশিস, কিছু কি আলাদা পাস? জিজ্ঞেস করছি, মানে আমার এই যে কাজের ধরনটা, এই ধরনটার মধ্যে আলাদা কিছু? অবভিয়াসলি আলাদা, কারণ কি শুরু করছি যেটা ওই পেপারে গেছিল 777, ওটা কেউ করেনি, তুমি তো ফার্স্ট। ওই কাজটাও আলাদা ছিল। তারপরে তুমি প্রিন্সেপ ঘাটে তুমি সবাইকে এক জায়গায় করো, মানে যত ইন্ডাস্ট্রির লোক আছে অনেকেই এক জায়গায় হয়, সেখান থেকে অনেকেই কাজ পাচ্ছে। তো এই জিনিসটা আমার আলাদা লেগেইছে। আর তোমার কাজ অলওয়েজ ইউনিকই হয়। আমি আজ যদি নীল খুঁজে পাইনি, অনেক গ্রুপসই আছে ছোট বড় সবাই কাজ করছে, কিন্তু তোমার মতন আমি দেখিনি সত্যি। না না, এই যে ছোট বড় যে গ্রুপগুলোর কথা বলছিস, এটা আমি বারবারই বলি, রোজই বলি একটাই কথা, এই যে এতগুলো গ্রুপ এই যে কাজ করছে, এরা বকলামে কোনো না কোনো ভাবে কিন্তু আমার থেকেই সৃষ্টি, আমার এই রুমের এইখান থেকেই সৃষ্টি। কারণ দেখ, 10 বছর 10.5 বছর এক প্রফেশনে লেগে থাকা, একভাবে ফোকাস করা, একভাবে কাজ করা, কনসেন্ট্রেশন। আমরা 10 মিনিট বই পড়তে পারি না, খবরের কাগজ পড়তে পারি না, একটা লেখা যদি ফেসবুকে আসে সেই লেখাটা পুরোটা পড়তে পারি না। আমাদের কাছে এইটুকু ধৈর্য নেই। সেখানে আমি আজ 10.5 বছর সেবা করে যাচ্ছি, নিজের খাটনির পয়সা দিয়ে। জানিস, আমার নামে, আমি যেদিনকে লকআপে গেছিলাম তার পরের দিন আমারই হাতে করে, আমারই জন্মানো, মানে আমি তাকে প্রমোট করা একটা ফটোগ্রাফার, সে লাইভে বলেছিল আমি পর্নের সাথে যুক্ত, পর্ন চালাই, উইদাউট এনি প্রুফ বলে দিয়েছে। পর্ন চালাই। নট অনলি দ্যাট, আমি শুধু পর্নই চালাই না, আমি মানে যত অ্যাপ আছে, অ্যাডাল্ট অ্যাপ আছে ভারতবর্ষে, যত অ্যাডাল্ট অ্যাপ আছে, 200 অ্যাডাল্ট অ্যাপ আছে, 200 অ্যাডাল্ট অ্যাপের মধ্যে আমার 50% আমার পার্সেন্টেজ আছে। কত বড় লোকের সামনে তোরা বসে আছিস, কত বড় লোকের সামনে বসে আছিস। দুবাইতে আমার ফ্ল্যাট আছে, সেটা তো সবাই জানে। দুবাইতে আমার ফ্ল্যাট আছে, আমি কন্টেনারে করে মেয়ে সাপ্লাই করি। দক্ষিণের সিনেমাগুলো দেখিস, সাউথের সিনেমাগুলো, কন্টেনারের মধ্যে মেয়েগুলোকে ঢুকিয়ে বিদেশে পাঠায়। ডানকিতেও আছে? ও ডানকি দেখিনি এখনো। দেখো না, ওখানে মেয়ে পাচার করছে না, ওখানে মানে ও কন্টেনার করে গেছে আর কি, সেই জন্য বললাম। কন্টেনারে করে যাওয়াটা অনেক সিনেমাতেই দেখায়। ওই যে কি একটা যেন বাবার মেয়ে, একটা কি সিনেমা আছে, ইংলিশ নাকি একটা সিনেমা আছে, সেখানেও তো মেয়েটাকে সেই কন্টেনারের ভেতরে ভরেই নিয়ে যাচ্ছিল, যেতে বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে, ব্যাকডোর দিয়ে। আমার নামের সাথেও আছে যে আমি কন্টেনার করে মেয়ে সাপ্লাই করি। বৌদি কমেন্ট করেছে, কে খুব মিস করছে। খুব মিস করলাম সবাইকে। বৌদি তাড়াতাড়ি এসো, বৌদি খিদে পেয়েছে। আমরাও ভীষণ ওরা কি মিস খাবে? করছি, এখনো অবধি খাবারের অ্যারেঞ্জমেন্ট নেই কিছু, তাড়াতাড়ি এসো। বৌদি রোজ ভালো ভালো খাওয়ায়, দারুণ দারুণ খাবার দেয় আমাদেরকে। অর্ণবী দেব লিখেছে, হ্যালো শুভ কে এখানে? আমি শুভেচ্ছা। ও মা গো, হাই। বাহ বাহ। আচ্ছা, এখনো অবধি ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড নেগেটিভ পয়েন্টস যেটা তুই আজ বলবি, সেটা প্রচুর মানুষের উপকারে আসবে। সুতরাং এডিট করবি অনলি নেম এডিট করে পুরো ঘটনা বলতে পারবি। তারপরে তুই বল। ফার্স্টেই আসছি সিপি আর কম্প্রোমাইজ।
অনেকেই জানো অনেকেই জানো না, যারা ইন্ডাস্ট্রিতে প্রায় সবাই জানে, ফ্রেশার থেকে শুরু করে এক্সপিরিয়েন্স সবাই। আজকে অনেক ফেক কাজ তো আসেই, কিন্তু অনেক সত্যি যারা কাজ করতেই আসছে এদের মধ্যে অনেকের বক্তব্য থাকে সিপি না করলে কাজ দেব না, মানে কাজটাও তাদের চাই, আবার কম্প্রোমাইজও তোমায় করতে হবে, পুরো বাধ্য করে দেওয়া হয়। ইভেন আমি অনেক জায়গায় ফেস করেছি, যখন হয়তো আমি এই পজিশনে আসিনি, ইনস্টাগ্রামে এত ফলোয়ার ছিল না, নতুন শুরু করছি। আমার একটা অ্যাকাউন্ট অলরেডি হ্যাক হয়ে গিয়েছিল। আমার এই বছরে নতুন অ্যাকাউন্ট খুলেছিলাম জানুয়ারিতে, ওটা এখন 28K। আর আগের অ্যাকাউন্টটাতেও ছিল ওরকমই, তখন ওটা হ্যাক হয়ে গিয়ে ডিলিট করে দেয়। হেটার্সের তো কমতি নেই। ঠিক ঠিক ঠিক। আমার অ্যাকাউন্ট হ্যাক করে ওটা দিয়ে স্ক্যাম করা শুরু হয়। সবার কাছে এটাই পৌঁছে দেওয়া হয় যে আমি নাকি মানে কল গার্লের কাজ করি। আমি বাড়িতে রয়েছি বা আমার সাথে, অথচ সবাই জানছে আমি ওই কাজ করছি, তার জন্য আমি পেমেন্ট নিচ্ছি। খুব বড়সড় স্ক্যাম শুরু হয়। তারপর লালবাজার থানা অনেকটাই হেল্প করেছিল আমাকে, ওখানে সাইবার পুলিশ ওরা সলভ করে, কিন্তু অ্যাকাউন্টটাকে ফেরাতে পারিনি, বাট অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছিল। আমি বলি ডিলিট করে দিন, কিন্তু সাধারণ মানুষের পয়সা নষ্ট না হয় ভাবে, আর তার সাথে আমার রেপুটেশনটাও যাচ্ছিল। কেন কি টাকা পয়সা আসবে যাবে, কিন্তু রেপুটেশনটা বানাতে সময় লাগে। তো রেপুটেশন হ্যাম্পার হলে তো কিছু করার নেই। তো ওই অ্যাকাউন্টটা গেছিল। যাই হোক, মানে আমার যখন এতটা মানে ফেস ভ্যালু যেটুকুনি আজ অব্দি আছে, মানুষ আমাকে চেনে, সেটা ছিল না যখন। আমাকে অনেকে বলতো মুখের উপরে ব্র্যান্ডের কাজ দেব, যে আমি বলতাম যে আমি সিপি করতে চাই না, আমি শুধু কাজে ইন্টারেস্টেড, এটা আমার কাজ নয়, যাদের কাজ তাদেরকে বলুন, যারা করতে চায়, আমি এটা করব না। আমাকে মুখের উপর বলে দেয় যে তুমি এগাতে পারবে না, তোমার দৌড় বেশি দূর নেই, তুমি আর এগাতে পারবে না। আজকে এতজন সিপি করেছে, এতজন এই করছে, আজকে এই জায়গায় আছে, তারা এই জায়গায় আছে, অনেক অলিক গল্প দেয়। হয়তো সত্যিও তার মধ্যে অনেকে আছে, অনেকে ব্র্যান্ডের হোর্ডিং এ নাকি আমাকে বলে রাস্তায় হোর্ডিং এ তুমি নিজেকে দেখতে পেয়েছো? এখন অব্দি পাইনি। না, একবার পেয়েছিলাম, ওটা কালী পুজোর আগে একটা হোর্ডিং শুট ছিল, তাও খুব একটা বড় নয়। আচ্ছা তুই জানিস হোর্ডিং, হোর্ডিং কাকে বলে জানিস? কাকে বলে হোর্ডিং কাকে বলে জানিস? হোর্ডিং কোনটা? আমি বলছি ব্যানার, যে রাস্তায় বিলবোর্ড। ব্যানার আর হোর্ডিং দুটোর মধ্যে আকাশ আর পাতালের ডিফারেন্স। হোর্ডিং হচ্ছে ওই যে বড় বড় গুলো লাগানো, যেগুলো আয়রন প্লেটেড, যার মধ্যে বিশাল বিশাল করে ফ্লেক্স লাগানো হয়, শহরের বড় বড় জায়গায় লাগানো থাকে, দ্যাট ইজ কল্ড হোর্ডিং। একটা হোর্ডিং এর মিনিমাম ভাড়া 25 থেকে 75,000 টাকা। একটা ফ্লেক্স তৈরি করতে খরচা 12 থেকে 15,000 টাকা। ওটাকে বলে হোর্ডিং। আর আমরা যারা সস্তায় কাজ করি, মার্কেট নষ্ট করি, বা সত্যি কথা বলতে আমাদের সবার অকাতটাও অতটা না। দেখ, এই বাজারে তোকে হোর্ডিং এ তো ছবি দিতে পারে একমাত্র বড় কোম্পানি, একমাত্র বড় কোম্পানি দিতে পারে। এবার আমরা যদি ভাবি যে 1500 টাকা নিয়ে তোকে হোর্ডিং এ ছবি দেবো, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। সুতরাং যেটা আমরা করি সেটা হলো ফ্লেক্স। যে ফ্লেক্সটা 1 ফুট ফ্লেক্স তৈরি করতে খরচা 7 টাকা মাত্র। একটা 6 ফুট বাই 8 ফুট বা 5 ফুট বাই 6 ফুট 50 স্কোয়ার ফুটের একটা ফ্লেক্স তৈরি করতে খরচা 350 টাকা, যেটা যেন তেন প্রকারেণ কোনো ফ্রেমও না করে নর্দমার ধারে, রাস্তার রেলিং এর মধ্যে টাঙিয়ে দেওয়া হয়। এতে ইমেজ পড়ে, এতে ইমেজ পড়ে, এতে ইমেজ ওঠে না। নিজেকে, নিজের ইমেজ নিজেকে তৈরি করতে হবে, নিজের ইমেজ নিজেকে তৈরি করতে হবে। ক্লিয়ার? কন্টিনিউ। হ্যাঁ, তো তারা বলেছিল যে তুমি যদি সিপিটা করতে তাহলে তোমার ছবি হোর্ডিং তো বুঝতেই পারলাম দেওয়া পসিবল ছিল না। বলেছিল ওখানে থাকবে, ব্যানারে থাকবে, ম্যাগাজিনের কভার পেজে থাকবে, সব জায়গায় থাকবে, আর তুমি যখন করছো না তুমি বেশি দিন যেতে পারবে না। আমি বলেছিলাম ঠিক আছে, আপনিও এই পৃথিবীতেই আছেন, আমিও এখানেই আছি, আপনিও দেখতে পাবেন আপনি কতদূর যাচ্ছি, আমিও দেখাবো কত যাচ্ছি, বলে ব্লক করে দিই স্ট্রিট। ছিল বোধহয় ফেকি আইডি, বুঝতে পারিনি। আবার অনেকে এমনও দেখেছে যারা কাজ করছে রানিং, মানে পরিচিত মুখী, নাম তো নিতে পারবো না, ঠিক বুঝতে পারবে না, আশা করছি কখনো না কখনো লাইফটা দেখবেই তারা। তো এমন অনেকে স্ট্রেট কাজের স্টুডিওতে স্পটে দাঁড়িয়ে অনেক ভুলভাল প্রস্তাব দেয়। এখানে তো এই সমস্ত নাকি চলে, ইন্ডাস্ট্রিতে নাকি সব চলে, সব নাকি না করলে নাকি আমরা কমফোর্টেবল নই, আমরা নাকি খুবই ব্যাকডেটেড। আমাকে বলেছিল একজন, তুমি খুব ব্যাকডেটেড, তুমি মডেলের মতন নও। আচ্ছা, মডেলের মতন হওয়া তাহলে কাকে বলে? সবার কাছে মানে টেকেন ফর গ্রান্টেড হয়ে যাব, সবাই আমাকে ইজিলি নেবে, ঠিক আছে? তাহলে সেলিব্রিটিরা কি যেখানে সেখানে যাত্রার সাথেই মিলে যাবে? নিশ্চয়ই নয়। তো বলেছিল না সেলিব্রিটিরাও নাকি একসময় এই সমস্ত করে উঠেছে। আমি সবাই বিশ্বাসী ছিলাম না।
আমি 4 বছর ধরে কাজ করছি, একটা কাজে তো আমি সিপি করিনি, তাহলে আমি কি করে করছি? তো যারা নতুন শুরু করছো তাদের কাছে এরকম অনেক প্রপোজাল আসবে, চেষ্টা করো সেটাকে কাটিয়ে কতটা কাজ করা যায়, একদম একদম। চেষ্টা করো কতটা কাটিয়ে কাজ করা যায়। কিন্তু যদি দেখো যে না একেবারে সম্ভব নয়, তো আমি আশা করবো হ্যাঁ তোমাদের নিজস্ব চয়েস, কিন্তু উচিত নয়। কেন কি, তাহলে তোমার সম্মানটা কোথায়? সম্মানের সাথে তুমি যেটুকুনি টাকা রোজগার করো সেটাই তোমার প্রাপ্তি, সম্মানটাকে বিকিয়ে নয়। তো চেষ্টা করো যে এই সমস্ত দিকে না গিয়েও কিভাবে আসল কাজটাকে বার করা যায়, ভেরি গুড। এটা একটা পয়েন্ট। তুমি বলো, তারপর আমি বলবো। অঙ্কিতা বল। আমার এই বিষয়ে যে প্রচুর অভিজ্ঞতা আছে তা নয়, আমি বলতে গেলে খুবই নতুন, আমার খুব একটা এই বিষয়ে অভিজ্ঞতা নেই, তবে শুনে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম সত্যি কথা বলতে গেলে, যে কিভাবে কাজ করা উচিত, কিভাবে ডিল করা উচিত কাজের সাথে। তো অনেক কিছু সত্যি কথা বলতে জানলাম আমি আজকে। তোর লাইফে এরকম টাইপের কোনো মেকআপ ঘটনা? আর্টিস্টদেরকেও বলে। হ্যাঁ নিশ্চয়ই। বলে তো। মুয়া অমল বিশ্বাস লিখেছে, সত্যি বলতে চাঁদেরও কলঙ্ক আছে বলে দেখতে এত সুন্দর লাগে, তাই বলছি তোমার সুন্দরতা তুমি নিজেই। চাঁদের কলঙ্ক থাকে সত্য, সবাইকে আলোকিত করে, ঠিক যেমন করে সবার জন্য তুমি ভাবো, সবার পাশে তুমি থাকো। ওটা আমায় বলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সন্দীপ দা লিখেছে, পুরো চাঁদের হাট, শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা। সন্দীপ দা, লাইভের শুরুতেই বলছিলাম যে সন্দীপ দা তোমাকে এসেই বলবে। ভীষণ মিস করছি, তোমার সাথে অনেকদিন দেখা হয়নি, তোমার সাথে আমি কথা বলবো, দাঁড়াও ফোন করবো আমি তোমাকে। সন্দীপ দা বাড়িতে সামনেই, জানিস তো। হ্যাঁ যাবো একদিনকে নিশ্চয়ই। আসলে সন্দীপ দা ছেলের বিয়ে নিয়ে খুব ব্যস্ত, তো হ্যাঁ সেটার জন্য বলেছিল খুব একবার। ই হ্যাঁ হয়ে হ্যাঁ। রয়েছে। মানে আর কিছু মেমোরেবল কিছু ঘটনা বলার নেই, এটা তো হ্যাঁ, নরমাল ঘটনা। এটা তো হয়। আচ্ছা, নেক্সট আর হ্যাঁ, এটার বিষয়ে অনেকে ভাবে শুরুতে এই যে পরপর সিপির কাজে আসছে তাহলে কুইট করে দিই, এই ইন্ডাস্ট্রিতে আমার কিছু হবে না, এটা কখনো করবে না, কখনো না। আসবেই, ঠিক কাজ আসবে। যারা সত্যিও কাজের মানুষ, যারা তোমাকে সত্যি কাজের জন্যই চাইছে, যাদের কাছে কাজটা ইম্পর্টেন্ট এসব নয়, ঠিকই আসবে। ওয়েট করে যাও, ওয়েট করলে অবভিয়াসলি ফলটা ভালো হবেই। কুইট কখনো করতে নেই জীবনে, এটা তো একটা গেল। আরও অনেকে বলবে তোমাকে যে বড় বড় ম্যাগাজিনের কাজ দেবো দিয়ে ফ্রিতে শুটে ডাকে, স্ক্রিন টেস্ট, খুব বড় একটা ফ্রড। আমি তখন বুঝতাম না, আমি পা দিয়েছি, নাম বলতে পারছি না, খুবই পরিচিত একজন মুখ, খুবই স্বনামধন্য একজন ফটোগ্রাফার, যিনি ওয়ার্কশপ করে সবাইকে শেখাচ্ছেন। আশা করি তার কাছ থেকে এটা পাবো। আমাকে বলে যে আমার মাকেও ডেকেছিলেন একটা কফি শপে, ডেকে ফার্স্ট মিট করে ওখানে বলেন যে আমি ওর বাবার মতো, আমি ওকে সাবধানে নিয়ে যাব, আপনি বিশ্বাস করে ছাড়তে পারেন, আমি ওকে বাইরে নিয়ে যাব, ইন্টারন্যাশনাল সব জায়গার নাম নিয়ে নিয়েছিলেন যে এত এত জায়গায় গিয়ে শ্যুট করাবে। সত্যি বলতে যখন যারা শুরু করছে তাদের কাছে এটা খুবই আশার মতনই। আমরা ভাবি একটা স্বপ্ন সবাই দেখতে চায় যে আমিও তাহলে সেই জায়গায় গিয়ে কাজ করবো, আমিও তাহলে বাইরে যাব। ঠিক আছে, এবারে বাড়িতে সবাই, বাবাকেও বলেছিলাম যে আমি তাহলে যাব। এবার তারপরে বলে যে আমাকে একটা স্ক্রিন টেস্ট নিতে হবে। তো স্ক্রিন টেস্টে তো কোনো পেমেন্ট করা হয় না, সবাই জানো। ঠিক আছে, এবারে আমরা কি জানি যে স্ক্রিন টেস্টে পিকচারগুলো অন্তত আমরা পাবো। বলা হয়েছিল পিকচারগুলো তুমি পাবে, তোমার প্রোফাইলে আমি দাঁড় করিয়ে দেবো। আর আমি দেখি প্রত্যেকটা ফটোগ্রাফারই, মানে ম্যাক্সিমাম জনই, সবাই নয়, কাজ করার আগে বলে যে তোমার প্রোফাইলে না ভালো ছবি নেই, তোমার কোনো ফটোগ্রাফার তোমাকে সেইভাবে তৈরি করতে, মানে ছবিটা তোমাকে তুলে ধরতে পারেনি, তোমাকে আমি বেস্ট তৈরি করে দেবো। আমি বুঝি না প্রত্যেকের কাছে প্রত্যেকের কাজ খারাপ কেন। একটা প্রফেশনে তো সবাইকে সমান সম্মান করা উচিত। আমি কোনো মডেলকে দেখে বলবো না যে এর কাজ ভালো না, কখনো বলি না, কারণ আমিও যে প্রফেশনে আছি সেই প্রফেশনেই আছে। যদি আমরাই আমাদের সাপোর্ট না করি তাহলে কে করবে? তো জানি না, সব ফটোগ্রাফারের মধ্যে ম্যাক্সিমাম জনই এগুলো বলে। তো তিনিও আমাকে বলেছিলেন তোমার কাজ কেউ তোমাকে ঠিক করে কেউ তৈরি করতে পারেনি, তুমি নিজেকে দেখবে আমার কাজ তৈরি করার পর। আমি বললাম হয়তো, সত্যি হয়তো। তো আমি যাই, স্ক্রিন টেস্ট নেয়, প্রায় 5 ঘন্টা শ্যুট করায়। আমার সাথে আরও একজন মডেল ছিলেন, ফিমেল মডেলই, তো দুজনের একসাথেও শ্যুট হয়। তারপরে আমি বাড়ি ফিরে, আমাকে সেদিনকেও বলে যে তার ম্যাগাজিনের কাজ, তার ওয়ার্কশপের কাজে সব কিছু তো দেবে, আমাকে স্বপ্ন দেখায় তুমি এত টাকা পেমেন্ট পাবে, হ্যাঁ অনেক কথা বলে। তো তারপরে বাড়ি চলে আসার পর দিন দিয়ে আমি তাকে মেসেজ করছি যে দাদা কাজটা কবে হবে, বা ছবিটা দিন, প্রোফাইলটা তো আপডেট হবে, তাহলে আপনি বলেছিলেন প্রোফাইল তুলে দেবেন। দেবো করে 1 মাস 2 মাস করতে করতে 1 বছর কেটে গেছে, তার আর ছবি দেয়নি আমাকে, কোনো কাজেও ডাকেনি। তারপরে অনেকের মুখ থেকে জানতে পারলাম যে তার কাজই এটা, তিনি সবাইকে ডাকছেন, ছবি তুলছেন, ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন না, ম্যাগাজিনে সেগুলো বিক্রি করে টাকা পাচ্ছেন। এই ফ্রডটা করে কি পেলেন জানি না। আমার কাছে তো তার সম্মানটা গেল, আমি তাকে যে জায়গায় ভাবতাম সে তো রইল না।
তো এরকম ফ্রড অনেক হবে, তো একটু বুঝে শুনে। স্ক্রিন টেস্টে অনেকেই ডাকে, আবার স্ক্রিন টেস্টের নাম করে অনেকে ভুলভাল কিছু করার চেষ্টাও করবে। তো ভালো করে একটু প্রোফাইল চেক করে যেতে হবে। তাও যার কথা বলছি তার প্রোফাইল যথেষ্ট আপগ্রেডেড, তাও এই কাজটা করেছে, তো এটা থেকে একটু সাবধান। মার্কেটে আমি দেখেছি এরা যারা খারাপ কাজ করে তারা খারাপ কাজ করেই পপুলার। সেটাই। তারা খারাপ কাজ করে, যারা ভালো কাজ করে না, তার 90% লোক তো ভালো কাজ করছে, এই 90% লোক ভালো কাজ করছে, তারা যতটা পপুলারিটি পাচ্ছে না, যারা খারাপ কাজ করে না তারা অনেক বেশি পপুলারিটি পাবে। মানুষ তাদের গাতেই যেন গা ঘষে থাকতে ভালোবাসে। এটা অদ্ভুত ভগবানের ক্যালকুলেশন। ওই দিনের পর থেকে আমি তো কোথাও স্ক্রিন টেস্টে, প্রত্যেককে আমি এই স্টোরিটা শোনাই যে আমার সঙ্গে এটা ঘটেছে, তো আমি স্ক্রিন টেস্টে যেতে পারছি না। আমি ছবি দিচ্ছি, আমার কাছে প্রোফাইল আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে পোর্টফোলিও শুরুতেই আসে 30,000, 50,000, 1 লাখ, 2 লাখের পোর্টফোলিও বানাও তবে তোমায় কাজ দেবো। বিশ্বাস করো না, আমি আজ অব্দি পোর্টফোলিও বানাইনি। আমি ওয়ার্কফোলিও দিয়েও কাজ করছি। আমার প্রথম কাজ শুরু হয়েছিল ফোনের তোলা ফটো থেকে, যিনি আমায় স্বরূপদা, যদি লাইফটা দেখে থাকো পরেও, তো তোমার হাত দিয়ে শুরু, তো থ্যাংক ইউ। তুমি কোনো পোর্টফোলিও চাওনি আমার থেকে, আমাকে দেখেই নিয়েছিলে। আমার মাও সেদিন স্পটে ছিল, তো সেই কাজ থেকে শুরু। তারপরে আমার ওয়ার্কফোলিওর কাজ থেকেই চলছে, কাজের ছবি দেখেই আমি কাজ পাই, আমার কোনো পোর্টফোলিও দরকার হয়নি সত্যি বলতে। কিন্তু অনেকেই আসে প্রথমেই ফাঁদ ফেলে যে আমার কাছ থেকে পোর্টফোলিও বানাও, আমি তোমায় কাজ দেবো। কিন্তু পোর্টফোলিও যদি বানিয়ে নাও তারপর তারা আর পাত্তা পাবে না, ওই যে টাকাটা নিয়ে নিল ওটাই সব। তো ওই পোর্টফোলিও, সিপি, স্ক্রিন টেস্ট এগুলো থেকে একটু সাবধান। একটা 19 বছরের মেয়ে 4 বছরের অভিজ্ঞতা নিয়ে যে কথাগুলো আমাদেরকে বলল, আমরা যারা সিনিয়র, যারা জুনিয়র, যারা মিডল এজ, সবাই আমরা কিন্তু স্পিচলেস। এই ওয়ার্ডের পরে কারোর কাছে কোনো ওয়ার্ড নেই। খেয়াল করে দেখুন, এটাই আমাদের প্রফেশন শেখায়। আমাদের প্রফেশনের ছেলেমেয়েরা এতটাই ম্যাচিওর। 19 বছর বয়স, ভাবা যায়? একটা 19 বছরের বাচ্চা, মানে 19 বছরের বাচ্চাই বলবো, ওকে বাচ্চা ছাড়া ওকে কিচ্ছু বলা যাবে না। সে আজকে যতটা কথা বললো, সেখানে কোনো কিছু বলার ইয়েই রাখে না। মডেলিং এ আসার আগে আমি ঠিক করে কলেও কথা বলতে পারতাম না। অনেকে বলবে মডেলিং তোকে কি দিয়েছে, শুধু টাকা? না, কনফিডেন্স। আজকে যে এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি অনর্গল কথা বলে যাচ্ছি, কোনোটাই স্ক্রিপ্টেড বা মুখস্থ নয়। এই যে কনফিডেন্সটা পেয়েছি এটা মডেলিং ফিল্ডের কাছ থেকেই। সবার সাথে মিশেছি, অনেকের থেকে অনেক কিছু শিখেছি, ছোট বড় সবার থেকে অনেক কিছু শিখেছি। তো এই যে আমি কথা বলতে পারছি এটা মডেলিং এর জন্যই, কারণ তার আগে আমি কলেও কথা বলতে পারতাম না, সবাইকে বলতাম মেসেজ করো, সেই কনফিডেন্সটাই ছিল না। 4 বছর কাজ করে সবচেয়ে বড় প্রাপ্তি যে গ্রুমড হয়েছি। এক্স্যাক্টলি। এই যে গ্রুম হওয়া না, এই যে গ্রুম হওয়া, তুই আজকে যেটা জেনেছিস, তুই আজকে যেটা শিখেছিস, তোর থেকে আজকে 10টা লোক শিখলো। তুই এর আগে কখনো কোনোদিন কোথাও লাইভ প্রোগ্রামে এরকম ভাবে বসেছিস? না, লাইভ না, র্যাম্পেতে তো ইন্ট্রোডাকশনে দিতেই হয়েছে। এরকম এরকম কফি লাইভ এরকম টাইপের দে না দেবো। হ্যাঁ, আচ্ছা, কফি লাইভ এরকম টাইপের কখনো বসেছিস? না। বসিসনি। তোর এখানে আসার আগে কোনো রকম টেনশন, কোনো রকম পারবো না টাইপের কিছু? না, আমি সবাইকে ইনফর্ম করছিলাম যে আমি লাইভে আসবো, সবাই কিন্তু দেখবে। আমার ভীষণ উৎসাহ ছিল যে যে কথাগুলো আমি মানে বাড়িতে আলোচনা করছি বা সেগুলো আমি লোককে জানাতে পারবো সবাইকে, মানে কেউ শিখবে বা যাদেরকে আমি শোনাতে চাইছি। ডিয়ার হেটার্স, শুনতে তো পাবেই, ঠিক আছে? তো সেই যে প্ল্যাটফর্মটা পাওয়াটাই আমার কাছে বড় ছিল। আমি ভুল বলি ঠিক বলি, সবাই তো পারফেক্ট হয় না, সবার মধ্যে ইমপারফেকশন থাকেই। কোনো মানুষ কখনো পারফেক্ট হতে পারে না। তো আমি এটাতেই খুশি ছিলাম যে বলতে পারবো। যদি কেউ পারফেক্ট হতে যায়, বেশি পারফেক্ট হয়ে যায়, তাহলে ভগবান থেকে উপরে ডেকে নেয়। তো আর একটা জিনিস, যারা মডেল হতে পারে 3-4টে কাজ করার পর তোমার মনে হলো তুমি অনেক উপরে পৌঁছে গেছো, ঠিক আছে? তো এটাই পতনের মূল কারণ। অহংকার করা কখনো উচিত নয়। যারা তোমাকে শুরুতে কাজ দিয়েছিল, শুরুতে তোমাকে হেল্প করেছিল, বাবা মা বলো, রিলেটিভ বলো, কিংবা কোনো ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, তাদেরকে সবসময় মনে রাখতে হয়। তাদের যখন হেল্পের দরকার তুমিও তাদের হেল্প করো। তখন মানে সব জায়গায় যদি ভাবি না আমি আজকে এই জায়গায় চলে এসেছি, এখন তাদের আমি পাত্তা দেবো না, বেশি বছর চলতে পারবে না। এটা আমি শিখেছি। আজকে জেডিদার হাত দিয়ে শুরু, আজকে আমি জেডিদার সাথে বসে এখানে ইন্টারভিউ দিচ্ছি। যদি আজকে আমি অহংকার করতাম এই জায়গাটা পেতাম না। একদম না, এটা হচ্ছে ঘটনা। সুতরাং এটা মাথায় রাখতে হবে, আমাদের মাটিতে পা দিয়েই চলতে হবে, মাটিতেই হাঁটতে হবে, কাজটা বড় বড় করতে হবে, ভালো কাজ করতে হবে প্রতিটা কাজ থেকে। আচ্ছা, তোর যা যা নেগেটিভ হয়েছে, সেই নেগেটিভ থেকে তুই পজিটিভ কি পেয়েছিস? আমাকে যত হেড কমেন্ট আসতো না, আমি খালি ভাবতাম যে
তার মানে আমি আস্তে আস্তে সেলিব্রিটি হচ্ছি, কারণ যাকে নিয়ে গসিপ হয় তার মধ্যে গসিপ করার মতো কিছু থাকতে হয়। সাধারণ মানুষকে নিয়ে তাকে গসিপ করে না, গসিপ তাদের কাছে এত সময় রয়েছে আমাকে নিয়ে গসিপ করছে, হেড কমেন্ট করছে, তারা আমাকে ফলো করছে, তারা আমার ফলোয়ার, দিনরাত আমার পোস্ট সবার আগে হয়তো তারাই দেখছে, ফ্যান্সদের থেকে বেশি আগে হেটাররা দেখছে, শেয়ার করছে, ভুলভাল কথা ছড়াচ্ছে, এই থেকে আমার পপুলারিটি বাড়ছে। আমি সব কিছুর মধ্যে পজিটিভিটি খুঁজে পাই যে এই সমস্ত করে আমারই পপুলারিটি বাড়াচ্ছে, ফ্রিতে আমার প্রমোশন করে দিচ্ছে। তাই আমি যত তারা এগুলো করতো আমি ভাবতাম যে আমি উঠছি, তার মানেই আমি এগাচ্ছি বলেই আজকে আমার এত হেটার্স। ফ্যান্স থাকলে হেটার্সও থাকবে, হেটার্স ছাড়া কখনো সম্ভব নয়, হেটার্স থাকবেই। কিন্তু আমি আরো বেশি এনার্জি পাই যে এগুলো, এটা বললাম এটা জবাব দেব, কথায় নয় কাজে। একটা কথা বলি, প্রতিদিন নিজের মা বাবার নামে মা বাবাকে মনে মনে একটা প্রতিজ্ঞা করবি, প্রতিদিন এটা করবি যে মা বাবা তোমাদের মুখে আমি উজ্জ্বল করার জন্য কাজ করছি, যাতে তোমরা ভবিষ্যতে বলতে পারো যে আমার মেয়েটা। ঠিক সেরকম ভাবে যাদেরকে তুই বারবার হ্যাটার্স বলছিস তো, তাদেরকে সব সময় সব থেকে বেশি রেসপেক্ট দিবি। কেন জানিস? এদের জন্যই আজকে তুই অ্যামাইরা রয়। অবভিয়াসলি, থ্যাংক ইউ টু এভরি হেটার্স। এদের জন্যই আজকে তোকে 10টা মানুষ চেনে। তোর কাছে ক্ষমতা আছে, তুই তোর হেটার্সকে ডিস্ট্রয় করে ফেলতে পারবি। আমার জীবনের অভিজ্ঞতা, সেটাই হচ্ছে আমার জীবনের অভিজ্ঞতা। আমি মানুষের কাছে এরকম একটা উদাহরণ হতে চাই যে একটা মানুষ কতটা সহ্য শক্তি থাকলে তবে গিয়ে তার টার্গেট পর্যন্ত পৌঁছাতে পারে। এই উদাহরণটাই কিন্তু আমি মানুষকে সবসময় দিয়ে আসি। সেটা হলো এটাই যে যারা তোমার নেগেটিভ করবে তারা তোমার সব থেকে বড় পজিটিভ তোমায় করছে। তাদের জন্যই তুমি কোনো ভুল করতে পারছো না, তাদের জন্য তুমি অহংকার করতে পারছো না, তাদের জন্য তুমি নিজের কাজটাকে ব্যালেন্স রাখার চেষ্টা করছো, তাদের জন্যই তুমি নিজেকে সঠিকভাবে চালনা করার চেষ্টা করছো। তারা সব থেকে বেশি তোমাকে পপুলারিটি দিচ্ছে। চেনে না তোকে হয়তো একটা লোক চেনে না, তোর হ্যাটার্স একজনকে বললো দেখছিস তার ছবি তুলিয়ে দেখছিস, সে দেখবি তোর ইনস্টাগ্রামে টুক করে গিয়ে একটা ফলো করে দিল। হ্যাঁ করেছে তো, আমার যে অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল, ফলোয়ার্স তো ছিল, জলটা খা, জলটা খা। সব মডেল মেকআপ আর্টিস্ট সবাইকে বলছি, যাদের মাথা গরম, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদের তো সব থেকে বেশি মাথা গরম, আমরা তো ইনস্ট্যান্ট সবসময় রিয়াক্ট করে ফেলি। সবাইকে একটা কথা বলি, আপনাদের সামনে 51 বছর 4 মাসের একটা মানুষ বসে আছে যে প্রতিদিন 12 লিটার জল খায়। সবাইকে শেখাচ্ছি 4 লিটার জল খান দিনে, রাগ কমে যাবে, দেখতে সুন্দর হয়ে যাবে, আরো ইয়াং হয়ে যাবেন, আরো পজিটিভ জেডিদার মতো এভারগ্রিন। 4 বছর আগে যা দেখেছিলাম এখনো তাই। পজিটিভিটি দিতে হবে মানুষকে, পজিটিভিটি দিতে হবে। তুমি যত দাঁত খিচবে লোকের সাথে, তত তোমাকে সেই ঝগড়ুটে মাসি হয়ে যাবে দেখতে। তুমি লোককে পজিটিভ ভাইবস দাও, তোমার নিজের মধ্যে পজিটিভ ভাইবস অটোমেটিক চলে আসবে। এই কমেন্টসটা পড়ি আমি। অমল লিখেছে, অমল বিশ্বাস লিখেছে, বদনাম তার নামে করা হয় যার সমাজে সুনাম থাকে, যাকে মানুষ এক নামে চিনতে পারেন। গতকাল রাত্রে আমি একটা ভিডিও ক্লিপিংস পোস্ট করেছি, যেটা কি যেন একটা সিরিজের, সেখানে বলছেন যে যার কাজকে তুমি বদনাম করতে পারবে না সেই লোকটাকে বদনাম করো, সেই লোকটার ক্যারেক্টারটাকে বদনাম করো। ক্যারেক্টারটাকে যদি বদনাম করতে পারো, তার কাজটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আর কাজ তার বন্ধ হয়ে গেলেই তার ফাইন্যান্স আসা বন্ধ হয়ে যাবে, আর ফাইন্যান্স আসা বন্ধ হয়ে গেলেই সে শেষ হয়ে যাবে। সুতরাং যারা হেটার্স আছে তারা ওটা করে যাবে, আর তোমাকে সেটা প্রোটেক্ট করে উল্টো দিকের বোলার ব্যাটসম্যানকে গুগলি দেবে আউট করার জন্য, এটা ওর কাজ। আর ব্যাটসম্যান সেখান থেকে 6 মারবে, সেঞ্চুরি করবে, হাফ সেঞ্চুরি করবে, সেটা তার কাজ। যদি একটা বোলার
কি যেন বলে কি বনস্পতি কাকুর মতন এরম করে বল করে, তাহলে ওই কি বল বিরাট কোহলি 6 মার তো ভালো লাগবে না। সেটাই তো। টাইট, হ্যাঁ দুঃখ এটা থাকবে সবার কাছে যে হ্যাটার্স বা উল্টো দিকের মানুষটা যার যোগ্যতা আছে সেই লোকটা তোর সাথে যদি লড়তে আসে সেটা ভালো লাগে, কিন্তু যোগ্যতা উল্টো দিকের লোকটা আমার একটা কম্পিটিটর, আমার কম্পিটিটর আমার গ্রেডের হবে, এটা গ্রেডের হবে, সে আমার গ্রেডের না, সে কম্পিটিশন করতে চলে এলে এটা দুঃখ লাগে, ওরা আসলে কিছুই করলাম না জীবনে। সেটাই। কমেন্ট এসছে অনেকগুলো। 2 লাখটা পর তুই কিছু শুকনো পাতা পড়ে থাকে বলেই বাগান এত সুন্দর, সেভাবেই ইমপারফেকশন আছে বলেই মানুষ এত সুন্দর। ভগবান আমাদের সবাইকে কিছু না কিছু অপূর্ণতা দিয়ে পাঠিয়েছেন, মানুষ তাও বোঝে না যে সব পেলে ব্যর্থ জীবন। ঠিক, নাইস। সব পেলে ব্যর্থ জীবন, এটা একদম সঠিক কথা। আর সবাই ভগবান না মানুষকে যখনই একটা দিলে একটা কাড়বেই, একটা দিলে একটা কাড়বেই, সবকিছু দেবে না। যে রিলায়েন্স জিওর মালিক সেও কোনো না কোনো ব্যাপারে কিন্তু খুব অখুশি, খুব দুঃখী, হয়তো আমরা জানি না। আমরা ভাবি মার্সিডিজে করে ঘুরে বেড়াচ্ছে, তার ওয়াইফের ফোনের ভেতরে 3.5 কোটি টাকার হিরে লাগানো আছে, সে বিশাল কিছু, ব্যাপারটা সেটা। তারপরে অমল বিশ্বাস লিখেছে, কি লিখেছে তার? সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা রইল। সন্দীপ দা, জেডি এই মেয়ের আমার মতো শত্রুর অভাব হবে না। তাই, সত্যিই তাই। সন্দীপ দা ভালো ছবি তোলে, যে কারণে অনেক সিনিয়র ফটোগ্রাফার সন্দীপ দাকে মানে এক ঘরে করার চেষ্টা করেছে, সন্দীপ দাকে নিয়ে সবসময় আলোচনা করে, অথচ সন্দীপ দার কাছে কাজের অভাব নেই। এরা যত আলোচনা করে তত পপুলারিটি বাড়ছে, তো পপুলারিটি বাড়ে। এই কফিটা খা। স্নেহা দাস, এই বিশ্বজিৎ সমাজ, অমল আরেকটা কি লিখেছে? হ্যাঁ বিশ্বের, এই সমাজে আমার শত্রুর সংখ্যা অনেক বেশি। কত 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 লেখো। কত লেখো। স্নেহা দাস, এই সমাজ হাতে মারতে না পারলে ভাতে মারতে চেষ্টা করে, আর দুটোর কোনোটাই না পারলে খুব নোংরা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট ছুড়ে দেয়। আর যাকে অ্যাটাক করা হচ্ছে তার শিরদাঁড়া সোজা থেকে গেলেই ব্যাস কেল্লা ফতে। স্নেহাদি আমার দিদি হন, সত্যি ইনি আমার দিদি, ইনি ভীষণ ভালো একটা মানুষ। আমার যে কোনো কাজে আমার খুব না মোটিভেশনের দরকার হবে না, আমি থেকে থেকে না আমার দ্বারা হবে না, হচ্ছে না, আর পারবো না, একদম পারছি না, এরা একটা স্বভাব আছে। সব কিছুতে ঠেলে গুটিয়ে বের করে দেওয়ার পেছনেই মানুষটা থাকে। স্নেহা দাসকে আমি জানি না ওর বয়স কত। এই তো 23। ও বাবা, ছোট তো। হ্যাঁ, আমারই দিদি। স্নেহাকে বলছি বাবা, এই রকম প্রতিটা মানুষকে নিজের মধ্যে যে গুড ভাইবসটা আছে সেই ভাইবসটা দিতে হবে। তোর ভাইবসের জন্য আজকে একটা মানুষ অনেক পজিটিভ কিছু করছে। আগের দিন ইন্দ্রাণী লাইভে ছিল, ইন্দ্রাণী কমেন্টস করেছে, খুব মিস করছি আগের দিনের ইভিনিংটা। ইন্দ্রাণী আগের দিন একটা কথা বলেছে, যে কথাটা হলো যে একজন আর একজনের বাড়ির সামনে রোজ গিয়ে পাঁক ফেলে দিয়ে আসে, তার বাড়ির নোংরা ফেলে দিয়ে আসে। আর সেই লোকটা কি করে, রোজ তার বাগান থেকে একটা গোলাপ ফুল তুলে তার বাড়ির সামনে দিয়ে যায়। তো একদিন লোকটা বলছে, আমি তো রোজ আপনার বাড়ির সামনে এরকম নোংরা ফেলে আসি, আপনি আমাকে গোলাপ দেন কেন? বলে आपका पास जो है वो आप दे रहा है, मेरा पास जो है वो मैं दे रहा हूं। ব্যাপারটা এটা, আমার কাছে গুড ভাইবস আছে, আমি এটার বাইরে কিচ্ছু দিতে পারবো না, এটার বাইরে আমি কিচ্ছু দিতে পারবো না। টার্গেট ফিক্স করতে হবে। 2024-এ 2023-এ যত কাজ করেছিস, কি কি ড্রব্যাকস, আগামী 24 ঘন্টার মধ্যে সব ঠিক করবি। একটা টার্গেট সেট কর। সবাইকে বলছি, 2024-এ আগামী বছর আজকের দিনে লাইভটা যখন মেমোরি হয়ে আসবে, তখন এটা অনেকে দেখবেন, যেটা 2024-এ তুই কি করবি একটা কাগজে লেখ, একটা ডায়েরিতে লেখ, যে আমি এতগুলো শুট করব, আমার শুটের এত% টাকা আমি 4টে গরিব বাচ্চাকে খাওয়াবো, 4টে গরিব বাচ্চাকে খাওয়াবো। টাইপ অফ, আমি আমার বাবাকে একটা স্মার্ট ওয়াচ কিনে দেবো, আমি আমার মাকে একটা ইয়ারফোন কিনে দেবো, টাইপ অফ দ্যাট। আমি জাস্ট মজা করে বলছি, এরকম একটা টার্গেট ফিক্স কর, দেখ একটা একটা করে পূরণ হবে, আর ওখানে গিয়ে টিক মার্ক মারবি,
মিলিয়ে নে। এটা অলরেডি আমি করেছি, কিন্তু নিজেরই কিছু জিনিসে। এই যে হাতে ফোনটা নিয়ে বসে আছি, অনেক বন্ধুরা বলতো কি রে বাবা কিনে দিয়েছে, না নিজের রোজগার। নিজের রোজগার। আর আমার ল্যাপটপ, মানে আমি যার ইউজ করি, রিং লাইট, মানে আমি কখনো বাবার কাছে কিছু ওই জোর করে আবদার করা বলে না, কোনোদিন করিনি। যা যা ইচ্ছা ছিল মাথায় রাখতাম, নিজে করে করব। আর মডেলিং আর ডান্স, আর আমি অবভিয়াসলি ডান্স থেকেও অনেক কিছু পেয়েছি। তো ডান্স আর মডেলিংয়ের ইনকাম থেকেই সেভ করে আমি আমার যত সব ইচ্ছা ছিল এক এক করে পূরণ করেছি। একটাই এখনো বাকি, ওটা করতে টাইম লাগবে, ওয়ার্ল্ড ট্যুর। সব বিশাল অনেক টাইম লাগবে, সব বাট হবে। আর হবে। তোর ওয়ার্ল্ড ট্যুরের পাসপোর্ট আমার হাতে। আর তুই যেখানে বসে আছিস, এই বাড়ির মেয়ে জয়স্মিতা, হুম। যে তার খাটনির টাকায়, যার কষ্টের টাকায় এবছর দুর্গাপুজো হয়েছে। একটা দুর্গাপুজো করতে প্রায় 2 লাখ টাকা খরচা হয়। এই টোটাল খরচাটা আমার মেয়ে দিয়েছে বাহ, এবছর দুর্গাপুজো। ভীষণ ভালো। ইচ্ছে ছিল খুব দেখা করবো জয়স্মিতাদির সঙ্গে, যাই হোক হলো না। যাই হোক, একবার জয়স্মিতার সঙ্গে একবার মেসেজ করে কথা বলো তো দোলা, দেখো তো কোথায় আছে কি বৃত্তান্ত। তারপরে আগে 30 তারিখে একটু বেশ আনন্দ করবে। আমি বাবা সেরাম টাইপের বাবা, আমি ছেলে মেয়েকে বলি চুটিয়ে এনজয় আমার বাবা মা সেম। চুটিয়ে এনজয় কর, দারুণ এনজয় কর, প্রচুর এনজয় কর, কারণ এই লাইফের এই দিনগুলো ফিরে আসে না, ফিরে আসে না। এখন ইচ্ছে করলেও বেরোতে ইচ্ছা করে না, মনে হয় কি দূর রাস্তায় ভিড়, যাব না। কিন্তু আমরা আমরা অনেকের ফ্যামিলির ইন্সপিরেশন, যে আমরা একসঙ্গে এখনো প্রতিদিন রাত্রিবেলা সিনেমা দেখি। এখনো আমরা প্রতিদিন রাত্রিবেলা বেডরুমে এর গায়ের উপরে ও শুয়ে, ওর পেটের উপরে পা তুলে দিয়ে ওই একটা খাটের মধ্যে 6 জন 7 জন শুয়ে, তার মধ্যে আমাদের এই বাঁদর দুটো আছে, তারা তো এসে লাফিয়ে পড়বে মধ্যিখানে। পরিবারকে সাথে রাখা, পরিবারকে দেখা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তোর পরিবারে কে কে আছে? আমার তো জয়েন্ট ফ্যামিলি, একটা বড় সড়ো পরিবার। হুম, মোটামুটি এখনো অবধি বাড়িতে প্রায় 10-12 জন মতো লোক আছে। ভেরি গুড। তাছাড়াও তো সব মানে জ্ঞাতি, যাদের একদম একই দেওয়ালে 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 হুম। পরপর, তো এরকম। মানে বেলঘড়ির অর্ধেক তোরাই নিয়ে রেখেছিস। না, তবে বেশ একটা বড় সড়ো আর কি ফ্যামিলি, একসাথেই প্রায় এই নিয়ে আর কি চলে। আমি ছোট বাড়ি, আমি একটু বেশি আদুরে। গলু গলু আদরে। ইন্দ্রাণী লিখেছে হ্যাশট্যাগ উষিতা ট্রু। ও আচ্ছা, হ্যাশট্যাগ উষিতা আগের দিন এসেছিল। অমল বিশ্বাস লিখেছে ঝগড়ুটে মাসি কিনা জানি না, কিন্তু এ সমাজ আমাকে ইন্টারন্যাশনাল মাসির উপাধি দিয়েছিল। ইস, ও ঠিক আছে, চলতা হ্যায়। মিতা দে, সোনা মা আমার। মিতা দেটা কে? সোনা মা। ও আমার মামি। ও মামি, পট 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 শিগগিরই পট। সোনা মা আমার, খুব ভালোভাবে এগিয়ে যাও, এই শুভকামনা করি সবসময়, আমরা তোমার পাশে আছি, থাকবো। থ্যাংক ইউ। এটা একটা পরিবারের থেকে পাওয়া অনেক বড় ব্যাপার, যে জ্ঞাতি গোষ্ঠীরা পরিবারের, বিশেষ করে মেয়েদের তো উন্নতিটা দেখতেই পারে না। না, উন্নতি দেখে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডাক্তার দেখে, হ্যাঁ, পড়াশোনার দিকে। মডেলিং প্রফেশন না, মডেলিং লাইন। মানে যদি কাউকে আমি জিজ্ঞেস বলি না কি করো, মানে অনেকের ক্ষেত্রে দেখেছি যারা বোঝে না, মডেলিং না, সে তো আছে, মানে কি করবে আর বড় কি হয়ে, করবে, হ্যাঁ। আচ্ছা এটাই করব, আর কি করবে, মানে এটাকে কেউ ধরেই না প্রফেশনের মধ্যে ম্যাক্সিমাম জন। কেন বলতো ধরে না? এই জন্যই আমি তখন তোকে লাইভের আগে বলছিলাম যে আমাদের কোনো ডিগ্রি নেই বলে। এক্স্যাক্টলি। মডেলিং এর কোনো ডিগ্রি হয় না। মডেলিং এর ডিগ্রিটা দেওয়াটাই হচ্ছে আমার সব। বাইরে কিন্তু অনেক আছে, কিন্তু এখানে মানে মানুষ ওই এত কলেজ আসে বলে পড়াশোনাকে মানুষ এত প্রায়োরিটি দিয়েছে। এখন তাও ফটোগ্রাফির উপরেও অনেক ইনস্টিটিউট খুলেছে, কিন্তু মডেলিং ভাবে মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়লেই হয়ে যায়, কিছু দরকার নেই। এই দোলা আসতে। স্নেহা দাস লিখেছে অবশ্যই আমার ভালোটুকু আমি কাউকে দিলে যদি সে ভালো থাকে তাহলে নিশ্চয়ই। সবাই পজিটিভলি দিতে পারে না, একদম পজিটিভ হতে হবে, পজিটিভলি সবকিছু পজিটিভ হয়ে কথা বলতে হবে। কারণ দেখুন, এক পায়ে আপনি বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না, কিন্তু 2 পায়ে আপনি 10 ঘন্টা জার্নি করে চলে যেতে পারবেন। সেটাই হলো, এক পা বলতে আমি এটাকে নেগেটিভ বলছি, আর 2 পায়ে আমি পজিটিভ বলছি। 2 পায়ে দাঁড়িয়ে অনেক কিছু করা যায়, কিন্তু এক পায়ে দাঁড়িয়ে কিন্তু অনেক দূর অনেক কিছু করা যায় না। পজিটিভ হতে হবে সবাইকে। ফ্যাশন ইন্ডাস্ট্রিকে 2024-এর তোর মেসেজ দেন তুই।
যারা শুরু করছো কনফিডেন্স নিয়ে গাও, একটাই কথা নিজের কাছে প্রমিস করো, যাই হয়ে যাক কুইট করবো না। ইয়েস। আর যারা কাজ করছো তারাও টার্গেট ফিক্স করো না, যেটা জেরিদা বললেন যে আরো বেশি কাজ করবো, যা করেছে তার ডবল তার ট্রিপল করব। এই একটা টার্গেট ফিক্স করে চললে অবশ্যই মানে সাফল্য কারো কাছেই থেমে থাকে না বেসিক্যালি। একদম। কাজ করাটা ভীষণ দরকার, সেটা আমি এই মানুষটার থেকে প্রচন্ডভাবে ইন্সপায়ার হই যে কাজ করাটা খুব দরকার। আমি যেটা করেছিলাম, ভুল করেছিলাম, যে কাজটাকে ছেড়ে দিলাম, করব না, ভাল লাগছে না। এই জিনিসটা না বড্ড মানে খারাপ জিনিস। আমি নিজে এটা এখন বুঝতে পারছি যে কাজ একবার ছেড়ে দিলে না সেই জায়গাটা আর পাওয়া যায় না। নিজের যে একটা জায়গা তৈরি হয়, সেই জায়গাটা কোথাও থেকে চলে যায় আস্তে আস্তে। মানে যেই টাইমে বসে গেলাম তখন থেকে আর সেই দিকটাই পেলাম না, ওটা চলে গেল। তো এই জিনিসটা কেউ করো না। মানে আমি সবাইকেই বলছি, যদি এরকম ভেবেও থাকো যে আর ভালো লাগছে না, করবো না, এই মানসিকতাটা এনোই না, একটু এই মানুষটার সাথে কথা বলে নেবে, এমনি মানে একদম ঠিক হয়ে যাবে। মাথার যে জটগুলো হয়ে রয়েছে সব ছেড়ে যাবে। আমার খুব ভুল ছিল যে আমি তখন এটা করিনি, এখন বুঝতে পারছি যে কতটা বড় ভুল করেছিলাম। তো এরকম একটা মানুষ পাশে থাকলে আর কি চাই। থ্যাংক ইউ। কারণ অনেকেই তো থাকে জায়গা নেওয়ার জন্য, তুমি জায়গা ছাড়বে তোমার জায়গা নেওয়ার জন্য 10 জন 100 জন দাঁড়িয়ে আছে। তাই যে জায়গাটা তৈরি করেছো সেটা নষ্ট নিজের হাতে করাটা উচিত নয়। আর মানুষের রূপটা খুব কম সময়ের জন্য, কিন্তু তার কাজটা বেঁচে থাকে। রূপ দিয়ে কি হবে? কত মডেল আমাদের যারা মানে ইন্টারন্যাশনালে গেছে, ডাস্কি স্কিন টোন বলো, তারপরে সেতি মডেলসও এগাচ্ছেন, কি প্লাস সাইজ এগাচ্ছেন, আমার মতো স্লিম মডেলরা এগাচ্ছে, তো কিছুতেই তো বাধা নেই। বাধা নেই তো কিছুতে। মার্কেট বিশাল, মার্কেট খোলা মার্কেট, শুধু কাজ করতে হবে, কন্ট্যাক্ট তৈরি করতে হবে। প্রতিটা জায়গায় যাব, প্রতিটা জায়গায় থেকে গিয়ে তাদের সাথে পরিবার বাড়াবো। কোনো নেগেটিভিটির মধ্যে যাব না, কোনো কুটকাচানির মধ্যে যাব না। ও কি বললো, ও কি বললো, ও কি বললো, জাস্ট মুভ করে বেরিয়ে চলে আসি। ঠিক আছে? দিনের শেষে আমার ফোনে কটা কন্ট্যাক্ট অ্যাড হলো, তার সাথে যোগাযোগ রাখা, রেগুলার ইনস্টাগ্রামকে আপডেট করা, প্রতিদিন কাজ না থাকলে নিজেকে সাজা, পাড়ার বাচ্চাকে নিয়ে এসে সাজাবি, পাড়ার বাচ্চাকে নিয়ে এসে সাজাবি। মেকআপ আর্টিস্টদের জন্য আমি আগে একটা টোটকা বলেছিলাম, অনেকেই সফল হয়েছে, কিন্তু সবার কাছে একটা লজ্জা লজ্জা লাগে, সেই জন্যই অনেকে করতে পারে না। সেটা হলো, পাড়ায় বাড়ির সামনে সিঁড়ি ফিরি যদি থাকে সেরকম জায়গায় গোল করে মেকআপটাকে সাজিয়ে বসবি, পাড়ার একটা বাচ্চা মেয়েকে বা একটা সুন্দরী মেয়েকে ফিট করবি, ঠিক দুপুর 2টো, তোর 3 ঘন্টা লাগে হয়তো ব্রাইডাল সাজাতে ধরলাম, তাকে নিয়ে বাড়ির রকের মধ্যে বসে তাকে লাইভ মেকআপ কর। দেখবি 10 জন যাবে, 10 জন আসবে, 10টা মেয়ে যাবে, 10টা মেয়ে আসবে। এই একটা দিদি না ওখানে একটা মেয়েকে সাজাচ্ছে, কি সুন্দর সাজাচ্ছে, চট দেখে আসি। বাড়ির কাকু যাচ্ছে, দেখতে দেখতে গেল, বাড়ির কাকিমা যাচ্ছে, দেখতে দেখতে গেল, মা তুমি সাজাও, মা আমার না সামনে মেয়ের বিয়ে। প্রথম দিন তোর নেগেটিভ লাগবে, প্রথম দিন তোর লজ্জা লজ্জা করবে, কিন্তু আধ ঘন্টা পরে আর লজ্জা লাগবে না, আধ ঘন্টা পরে আর তোর লজ্জা লাগবে না, আধ ঘন্টা পরে তোর ইয়ে হয়ে যাবে। প্রতি বছর বুক ফেয়ারে রুমা দাশগুপ্ত প্রতিদিন 20 জন করে সাজায়। কিরম করে? আমরা বুক ফেয়ারে গিয়ে একটা জায়গায় বসি, বসে সুন্দরী মেয়েগুলোকে দেখি টুকটুক টুকটুক করে যাচ্ছে, সেট করে যাই, গিয়ে বলি ম্যাম উনি হচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের টপ 10 মেকআপ আর্টিস্টদের মধ্যে একজন, তো উনি আপনাকে একটু ইনস্ট্যান্ট সাজিয়ে দিতে চান, আসবেন একটু? হ্যাঁ 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 হ্যাঁ। চলে এলো, রুমাদি তাকে ইনস্ট্যান্ট বসায়, স্যাট 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 করে 20 মিনিটের মধ্যে, 20 মিনিটের বেশি সময় দেবো না। আমি কিন্তু উল্টো দিকে একটা মানে ভীষণ রাগী লোক এইসব ব্যাপারে। 20 মিনিটের বেশি সময় দেবো না, 20 মিনিটের মধ্যে তাকে চোখ, ঠোঁট, মুখ, চুল সব করে দেবে। 20 মিনিট করে ছেড়ে দিল, আজকে রুমা দাশগুপ্তকে সবাই আমরা রুমা মা বলে চিনি। আজকে আমরা তার পপুলারিটি নিয়ে এনজয় করি, তার জন্যই আজকে আমি। সেরকম একদিন কষ্ট করে, একদিন আমার কথা শুনে বস, তুই সেখান থেকে 2টো ক্লায়েন্ট জেনারেট করবি। একটা ঘটনা মনে পড়লো এই বিষয়ে শেয়ার করি। আমি একদিন পার্ক হোটেল থেকে শুট করে বেরাচ্ছিলাম, বাইরে এসে দেখি একটা ছেলে, অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্টটার কি নাম আমি জানি না, হাওয়া দিয়ে বাজায় এরকম টাইপের দেখতে, কি বলো ওটাকে? স্যাক্সোফোন। ইয়েস, স্যাক্সোফোন প্লে করছিলেন, খুব সুন্দর করছিলেন। আমার মানে অ্যাটেনশনটা নিজে থেকে ড্র হয়ে গেল ওইদিকে। আমি যাই দেখি,
আমি প্রথমে ভাবি যে তার হয়তো কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি আছে। ফার্স্টে ভাবি যে উনি কথাবার্তা বলছেন, খালি উনি প্লে করে যাচ্ছেন। আচ্ছা। বসেছিলেন, সামনে একটা প্লেট মতন রাখা ছিল, সবাই ওখানে টাকা দিয়ে যাচ্ছে। তো এবারে ফার্স্টে মানুষের পারসেপশন কি হয়, তার মানে মানুষটা খুব গরিব, তাই জন্য এই কাজটা করছে। আমিও সেটা ভেবেই গেছিলাম। আমি শুনি, আমার খুব ভালো লাগে, আমি তাকে 100 রুপিস ওখানে দিই। উনি একটা কার্ড আমাকে দেন ব্যাকেতে, তারপর দেখি উনি কথা টথা বলতে পারেন আর খুবই নর্মাল মানুষ। উনি একটা কার্ড দেন, ওখানে তার কনসার্টের সব, মানে ওনার একটা ব্যান্ড আছে, আমি তো ভাবতেই পারিনি। উনি একটা মানে যথেষ্ট ফলোয়ার আর একজন ইউটিউবার। আমি তখন জিজ্ঞেস করি, আপনি হঠাৎ রাস্তায়? বলছে সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম আমাদের রাস্তা। ইয়েস। খুব মানে অনুপ্রাণিত হয়েছিলাম সেই টাইমটা দেখে। আমি বাড়িতে এসে সাথে সাথে মাকে বলে, জানো আমি এটা দেখলাম। স্ট্রিট, আমার যে পপুলারিটি মা দুর্গা আমাকে যেটুকু দিয়েছে, আমার হাত ধরে আজকে যে যে ফটোগ্রাফার, যে যে মডেল, যে যে মেকআপ আর্টিস্ট আজকে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তারা একবার চোখ বুঝে ভাবুন, আপনাদের শুরুয়াত কিন্তু রাস্তা থেকে হয়েছিল। আমি এটাই শুরু করেছিলাম 2014 সালে। আমি সবাইকে নিয়ে প্রতি রবিবার দিন রাস্তায় বেরিয়ে যেতাম, সেজে গুজে রাস্তায় বেরিয়ে যেতাম। ফটোগ্রাফারদের বলতাম ছবি তোলো, মডেলদেরকে বলতাম পোজ দাও, মেকআপ আর্টিস্টকে বলতাম সকালবেলা এসে সবাইকে টুক 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 করে সাজিয়ে দাও। আজকে ডেটে সবাই প্রতিষ্ঠিত। রাস্তায় মানুষকে সঠিক জায়গা দেয়। যেমন 777 দুর্গা সারা ভারতবর্ষের মানুষ যারা দেখেছে কোনোদিন ভুলবে না। ওই রকম র্যালি কখনো হতে পারে না, ওই রকম র্যালি হতে পারে না। এতগুলো মেয়ে, ওই রকম গরম, 96 হিউমিডিটি, পাগল পাগল লাগছে সমস্ত মানুষের, কিন্তু আমরা এনজয় করেছি। আমরা 4 কিলোমিটার হেঁটেছি, 4 কিলোমিটার হেঁটেছি। সেখান থেকেও শয়ে শয়ে ছেলে মেয়ে কিন্তু ইন্ডাস্ট্রিতে এন্টার করেছে, কাজও করছে রেগুলার। যাই হোক, আমাদের লাইভ শেষ করতে হবে। দোলা লিখেছে, যারা তোমায় পাথর করেছে তাদের পাহাড় দিয়ে পাহাড় হয়ে দেখিও। ইয়েস, যারা আমাকে পাথর করেছে, ঠিক একদম। দোলাকে দোলাকে দোলা আমার ক্যামেরার পেছনেই রয়েছে আজকে। দোলাকে আজকে আমি প্রমিস করছি, আগামী 2024-এ আমি প্রত্যেকটা নেগেটিভ মানুষকে পজিটিভ করে দেখাবো। প্রত্যেকটা নেগেটিভ মানুষ যারা আজকে আমাকে শত্রু ভাবে, যারা সারা দিন আমাকে নিয়ে আলোচনা করে নেগেটিভটা, তাদেরকে আমি বাধ্য করব পজিটিভ চিন্তা ভাবনা করতে। আর কিচ্ছু পারবো কিনা আমি জানি না। সেই মানুষগুলোকে আমি পরিবর্তন করে দেখাবো। যে কাজ আগামী 2024-এর কি কাজ করব আমি অলরেডি আজকে আমি পোস্ট করেছি। এই যে প্ল্যান, এই প্ল্যান কারোর মাথা থেকে বেরোবে না। কেন বলতো? আমরা তো এত কিছু নিয়ে ভাবি না। আমার ভাবনাটা কি, আমার ছেলে বা মা দুর্গার আশীর্বাদ, আমার ছেলে দাঁড়িয়ে গেছে, আমার মেয়ে দাঁড়িয়ে গেছে, আমার ওয়াইফও একজন পপুলার মানুষ। আমার তো কোনো কিছু নেগেটিভ কিছু নেই। আমার যেটা কামাবো আমি এখন পজিটিভ কামাবো। জানুয়ারি মাসে কি হবে, ফেব্রুয়ারি মাসে কি হবে, মার্চ মাসে কি হবে বলে 25শে ডিসেম্বর অব্দি কি হবে সমস্ত প্ল্যান করে দিয়েছি। তার থেকে বেশি কিছু করব, ভালো কিছুই করব। ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাটা শেষ দিন অব্দি করব, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত করব। আর যদি তার মধ্যে কোনো অঘটন ঘটে যায়, আমি আমার উত্তরসূরি পেয়ে গেছি। সেটা হলো JD2, উইশ হি অর সি। তোমার মেয়ে। ইয়েস, আমার মেয়ে। আমি যদি আমার স্বপ্ন পূরণ না করতে পারি, আমার মেয়ে আমার স্বপ্ন পূরণ করবে। আমার মেয়ের হাত ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাবে। যদি আমি নাও থাকি, শত্রু আছে, কেউ কত মেরেই দিল, বা টেনশনে হয়তো মরেই গেলাম, হতেই পারে মানুষ। বাট JD2 ইজ রেডি, অনেক বেশি ম্যাচুরিটির সাথে, যে আমাকে শাসন করে, যে আমাকে পথ দেখায়। যাই হোক, 2 তারিখ কলকাতা ময়দানে বসন্ত উৎসবের জায়গায় আমরা 2টো থেকে 5টা অবধি থাকছি। আমাদের প্রথম এবং নতুন ইভেন্ট, সেটা হলো কলকাতা বসন্ত উৎসব উপলক্ষে সেদিনকে আমরা একটা খুঁটি পুজো করব। সেই খুঁটি পুজোতে সমস্ত মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, সমস্ত অর্গানাইজাররা সবাই এসো। সবাইকে আলাদা করে বলছি না, সবাই এসো। হাতে করে 2-4টে মিষ্টি মিষ্টি নিয়ে এসো, একটুখানি খাবার দাবার নিয়ে এসো। সবাই ওখানে খুঁটি পুজো করার পরে
একটা হৃদ্রতা বিনিময় করব, সবাই সবাইকে তো হ্যাপি নিউ ইয়ার করি আমরা। ওখানে আমরা একটা ফটো সেশনও করবো, সবাই মিলে ছবি টবি তুলবো। এবং এটাও একটা নতুন সৃষ্টি যে যে বসন্ত উৎসব নিয়েও, বসন্ত উৎসবের দামামা প্রতি বছর 2nd জানুয়ারিতেই বাজে, এবছরও সেটা বাজবে, বাট সেটারই ভগবানকে স্মরণ করে। আমাদের দেবতা আমাদেরকে সাহায্য করবেন এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে উনি আমাদেরকে শুধু সাহায্য করবেন না, আমাদের সাথে থাকবেন। আর কিছু বলার আছে? এই তো যা বলার তো তুমি বলেই দিয়েছো, এরপর তো আর কোনো কথাই সবাইকে হয় অ্যাডভান্স না। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি সবাইকে নিউ happy ইয়ার। এই বছরের শেষ লাইভ এটা না মেবি, শেষ লাইভ, শেষ লাইভ এটা এই বছরে। শেষ করছি আজকের লাইভ। আবার দেখা হবে আগামী মাসের 11th জানুয়ারি। 11th জানুয়ারি খুব পপুলার মডেল, নামটা এতক্ষণ মনে ছিল বলবো বলবো বলে ভুলে গেলাম। সারপ্রাইজ। আচ্ছা, সারপ্রাইজ সবাই Surprise. দেখতেই পাবে। সবাইকে অনুরোধ করছি 2nd জানুয়ারি 2টো থেকে 5টা কলকাতা ময়দানে হাতে একটা মিষ্টির বাক্স নিয়ে জামাই সেজে চলে আসবেন, আর মডেলরা সুন্দর সেজে চলে আসবে। হ্যাপি নিউ ইয়ার, হৃদ্যতা বিনিময় হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে টাটা, গুড নাইট। শুভরাত্রি। টাটা।